দেখুন, রাজ্যে পালাবদলের 16 দিনের মাথায় চারপাশের আলোচনায় বারবার দু রকম জমির কথা উঠে আসছে। এক, সীমান্তে যে জমি বিএসএফ অবশেষে হাতে পেতে চলেছে, আজ মুখ্যমন্ত্রী নবান্নে সেই ঘোষণা করে দিলেন। আর দুই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ের নিচের জমি, যেটা ক্রমশ সরে যাচ্ছে বলে পর্যবেক্ষকরা অনেকেই আজকাল বলছেন। সেই নিয়েই প্রথম প্রশ্ন। বেআইনি নির্মাণের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টা সম্পত্তিতে পুরসভার নোটিশ ঘিরে তোলপাড় তৃণমূলের অন্দরমহল। কারও ইজারা নেইনি, সরাসরি বললেন মেয়র ববি হাকিম। অভিষেককে পুরো নোটিশ নিয়ে কিসের জন্য দায় এড়াতে চাইছে তৃণমূল? দ্বিতীয় প্রশ্ন, যে নোটিশ পেয়েছে সেই বলতে পারবে। মেয়রের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন না দলের মুখপাত্র কুণাল ঘোষ। নোটিশ যাওয়াকে চিন্তার বিষয় বললেন আরও এক তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। তবে কি দলেই সরাসরি প্রশ্নের মুখে পড়ছেন অভিষেক? তৃতীয় প্রশ্ন, কালীঘাটের বৈঠকে গড়হাজির কলকাতার চারজন মেয়র পরিষদ। অন্যদিকে হারের পর তৃণমূলের প্রথম বিক্ষোভ কর্মসূচি এড়ালেন 80 জনের মধ্যে 46 জন বিধায়ক। ইস্তফা দিলেন কলকাতার বড় চেয়ারপারসন দেবলীনা বিশ্বাস। হারের পর 16 দিনও কাটেনি, কোথায় গেল নেতৃত্বের হ্রাস? চতুর্থ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই জাহাঙ্গীরের বহিষ্কার চাইলেন 3 বিধায়ক। কেন্দ্রশাসিত অঞ্চলে জাহাঙ্গীরই ছিল প্রিভিলেজ, ঘুরিয়ে অভিষেককে নিশানা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে কি তৃণমূলে শুরু হলো গৃহদাহ? পঞ্চম প্রশ্ন, ভোটার লিস্টে মৃতদের নাম রাখতে চাপ দেয় জাহাঙ্গীর, চেষ্টা হয় পুকুরে ডুবিয়ে মারার। মুখ খুললেন খোদ বিএলও। ভোট দিতে না পেরে সরব ফলতার মহিলারা। তবে কি দিনের পর দিন মানুষের ভোটাধিকার কারার সাফল্যের নামই ডায়মন্ড হারবার মডেল? তবে শুরুতেই দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিতে পুরসভার নোটিশ নিয়ে তৃণমূলের মধ্যেই ধুন্ধুমার। দেখুন, প্রথমে ভোটে মহাবিপর্যয়, এক লহমায় চুরমার 15 বছরের সাম্রাজ্য। রথী মহারথীদের কার্যত রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার মতো করুণ পরিস্থিতি। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার আত্মীয়দের সম্পত্তি নিয়ে কলকাতা পুরসভার লম্বা নোটিশ। প্রথমে পুরসভার বিল্ডিং বিভাগের তরফে, তারপর পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগের তরফে। যার দায় নিতে রাজি নন তৃণমূলের কেউই। যে ছবিটা, এটা হচ্ছে একেবারে কালীঘাট রোড, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির সামনে আমরা রয়েছি। এবং সেই বাড়ির সামনে একেবারে যে নোটিশগুলো রয়েছে, আমার সহকর্মী অতনুকে দেখাতে বলবো। একেবারে হাতে কিন্তু এক গোছা নোটিশ নিয়ে তারা এসছেন পুরসভার কর্মীরা, বিল্ডিং ডিপার্টমেন্টের। এবং সেই নোটিশ নিয়ে কিন্তু তারা সেই নোটিশ সার্ভ করছেন। মেয়রকে জানানোর কথাই না, তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট। এই বাড়ি, এই বিষয়টা, বাড়ি, নোটিশ ইত্যাদি যার নাম জড়িয়েছে, হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার। এরই মধ্যে ফলতা পুনর্নির্বাচনের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে পরিচিত জাহাঙ্গীর খান বিনা যুদ্ধে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন। ডায়মন্ড হারবার মডেল শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই কার্যত ঘুরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে উপস্থিত থাকছেন না বহু নেতা। দলের ঘোষিত কর্মসূচিতেও গড়হাজির থাকছেন বহু বিধায়ক। সব মিলিয়ে তৃণমূলের অন্দরে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি। সরাসরি কি প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব? দল অটুট রাখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? অভিষেককে ঘিরে কি আড়াআড়ি ভাবে ভাগ হয়ে যাচ্ছে তৃণমূল? উঠছেন নানা প্রশ্ন। 15 দিন হয়নি একটা সরকারের পরিবর্তন হলো, এই দলটা ভেঙে পড়লো। কলকাতা পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও আত্মীয় স্বজনের সম্পত্তি। প্রথমে বেআইনি নির্মাণের অভিযোগে পুরসভার বিল্ডিং বিভাগের তরফে পাঠানো হয় 17টা নোটিশ। তারপর সম্পত্তির চরিত্র বদলের অভিযোগে অ্যাসেসমেন্ট বিভাগের তরফে নোটিশ দেওয়া হয়। বুধবার বিকেলে কালীঘাট রোডে এই সম্পত্তিতে দেওয়া হয় নোটিশ। আর এই নোটিশ নিয়ে তৃণমূলের অন্দরে এখন তোলপাড়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও তার পরিবারের সদস্যদের একাধিক ঠিকানায় যে 17টা নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা, তার মধ্যে 14টি গেছে 9 নম্বর বড় থেকে, যার চেয়ারপারসন পদে ছিলেন দেবলীনা বিশ্বাস। নোটিশ পর্বের পরই পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে করেছেন চাঞ্চল্যকর এক দাবি। আপনাকে ধামাচাপা দেওয়ার জন্য বলো? ধামাচাপা দেওয়া ঠিক নয়। এটা কেন হলো, কিভাবে হলো, কে করলো, কি ব্যাপার হলো, তাকে সাসপেন্ড করা হোক। তুমি তো বড় কমিটির চেয়ারপারসন নেই। তাহলে মেবি আমি বড় কমিটির চেয়ারপারসন, বাট আমি কিভাবে করবো? এই জিনিসগুলো আমার এখতিয়ারে পড়ে না। ভোটে ভরাডুবি, খুলছে ফাইল, একে একে যাচ্ছে পুরসভার নোটিশ। এরপর কি? তৃণমূলের অন্দরে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গেছে। এরপর কি ভাঙন? জোর জল্পনা রাজনৈতিক মহলে। অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।
15 বছর আগে এমনই একটা মে মাসে জনসমর্থনের ঝড় তুলে যে তৃণমূল সাম্রাজ্য শুরু হয়েছিল, আজ 15 বছর পরে আরেকটা মে মাসে সেই তৃণমূলের সাম্রাজ্যই চ্যালেঞ্জের মুখে। শাসকের চেয়ার তো 4 তারিখই চলে গেছিল। এবার সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে একের পর এক সম্পত্তিতে কলকাতা পুরসভার নোটিশ। বলে রাখি, এই অনুষ্ঠানে 17টা নোটিশের একেবারে কালার্ড ফটোকপি নিয়ে আমি বসেছি। তৃণমূলের যারা বলছেন এই নোটিশের খবর নাকি বিশ্বাসযোগ্য নয়, তাদের চক্ষুকর্ণের বিবাদভঞ্জনের জন্য এই নোটিশ আমি দেখাবো, প্রয়োজন হলে 17টাই দেখাবো। এবং কলকাতা পুরসভার পক্ষ থেকে যে মুহূর্তে এই নোটিশগুলো সেঁটে দেওয়া হচ্ছিল, বিলি হচ্ছিল, সেই মুহূর্তের ফুটেজ এই অনুষ্ঠানেই দেখাবো। একটা অংশ আগের প্রতিবেদনেই দেখালাম। কিন্তু এই বাইরের চাপ যদি সাঁড়াশি চাপের একটা দিক হয়, ভেতরের চাপটাও ক্রমশ বাড়ছে। জাহাঙ্গীরের শেষ মুহূর্তে রণে ভঙ্গ দেওয়ার দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপিয়ে একেবারে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের একের পর এক বিধায়ক। মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই তিনজন বিধায়ক এ নিয়ে সুর চড়িয়েছেন, আর প্রকাশ্যে তো বলেইছেন। প্রথমে 3টে উদাহরণ দিই। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার নোটিশ নিয়ে প্রেস কনফারেন্স করে আজকে বলেছেন, কোট আনকোট, অভিষেকের ব্যক্তিগত বিষয়ে আমি কথা বলতে পারবো না, আমি কোনো ইজারা নিইনি। কি বলেছেন ববি হাকিম, দেখুন। আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই, আর থাকার কথাও নয়। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে, কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়। দেখুন, আমি ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। এবার দেখুন, কুণাল ঘোষ মুখপাত্র হিসেবে অত্যন্ত কঠিন সময়ও যিনি দলকে অত্যন্ত দৃষ্টিকটুভাবে ডিফেন্ড করে গেছেন, সেই কুণাল ঘোষও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায় নিতে নারাজ। দেখুন, বাড়ি, নোটিশ ইত্যাদি যার নাম জড়িয়েছে, হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার। এবার কার কতগুলি আছে, সেখানে কোনো নোটিশ গেছে কি যায়নি, এগুলো আমাদের দুজনের কারুর পক্ষে জানা সম্ভব নয়। তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা, যিনি সচরাচর কোনো বিষয়ে মন্তব্য করেন না, তিনিও স্পষ্ট বলছেন এটা চিন্তার বিষয়। দেখুন, নোটিশগুলো কেন গেছে এটা পুরসভা বলতে পারবে, এবং এই যে পুরসভা আপনাদের, পুরসভা আমাদের অস্বস্তি অস্বস্তির বিষয় না, এখনো অস্বস্তির বিষয় আমি এটা বলবো না, কিন্তু হ্যাঁ এটা চিন্তার বিষয়। দেখুন, এরপর বিশ্বনাথ চক্রবর্তীর কাছে একটাই প্রশ্ন থাকে যে ঘরে বাইরে কতটা চাপের মুখে অভিষেক ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাভয় কি তাকে আড়াল করতে পারবে? কারণ এই তো সবে ধরুন ভোটের ফল বেরোনোর পর 16 দিন হয়েছে, এখনই এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় এমআইসিদের মিটিং করছেন, 4জন আসছেন না। একজন এমআইসি তারক সিং, তিনি প্রকাশ্যে অন ক্যামেরা বলছেন যে আমি যাব না বলেই যাইনি। তৃণমূলের 80 জন বিধায়ক লড়াইতে জিতেছেন। আজ বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির সামনে তৃণমূল বিধায়কদের যে প্রথম বিক্ষোভ কর্মসূচি, সেখানে এলেন 80 জনের মধ্যে মাত্র 34 জন, 46 জন জাস্ট আসেনি। বিশ্বনাথ, 16 দিনে যদি এই অবস্থা হয়, 5 বছর চলবে কি করে? শক্তিশালী বিরোধী প্রয়োজন তো। সুমনদা, দেখুন, গণতন্ত্রে একদল ক্ষমতা আসবে, আরেক দল হেরে যাবে, এটা খুব স্বাভাবিক হওয়া উচিত। ধরুন, আমাদের পাশে, আমাদের দক্ষিণের দুটো রাজ্যের হাত বদল হলো। কেরালা, স্ট্যালিনের পরাজয় ঘটল তামিলনাড়ুতে। সাধারণ মানুষের মধ্যে শাসক দলের বিরুদ্ধে বা শাসক দলের শীর্ষ নেতৃত্বের প্রতি এত ঘৃণা মানুষের কেন এত ঘৃণা? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে সাধারণ মানুষ যাচ্ছে, কুকথা বলে যাচ্ছে, প্রশ্ন তুলছে যে আপনি ক্ষমতা কিভাবে অপব্যবহার করেছেন? তার মানে কোনো একটা জায়গাতে 15 বছরের যে শাসন ব্যবস্থা ভয় ভীতি সন্ত্রাসের মধ্য দিয়ে চালাচ্ছিল, সেখান থেকে মানুষের মুক্তি ঘটেছে। মানুষ কিন্তু সুমনদা, মানে আন্তর্জাতিক স্তরে কতগুলো যদি আপনি দেখেন, যে একনায়কতন্ত্রের যখন পতন ঘটে, সেটা চাউসেস্কু হতে পারে, সেটা গদ্দাফি হতে পারে, সেই ক্ষেত্রে মানুষের কিন্তু মানে স্বতঃস্ফূর্ত একটা বিক্ষোভ মানুষ দেখায়। তৃণমূল কংগ্রেসের পরাজয় কেবল বিজেপির কাছে হয়েছে তা নয়, তৃণমূল কংগ্রেসের পরাজয় কিন্তু তার দলের মধ্যেও হয়েছে। আজকে যারা নির্বাচিত এমএলএ, তারা অনেকেই মুখ খুলছেন, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টাইল অফ ফাংশনিং নিয়ে প্রশ্ন তুলছেন। দলের একের পর এক মুখপাত্ররা, যারা এই স্টুডিওতে আপনারা আসতো,
তারা নিজেরা ফেসবুক করে বলছেন যে কিভাবে তৃণমূল কংগ্রেস চলতো, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে চালাতেন, কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে কার্যত বলা যায় একনায়কতান্ত্রিক ধাঁচে শাসন করেছেন। আজকে তারা মুখ খুলছেন, ফলে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়টা কিন্তু এই মানে আরেকটা বড় বিপর্যয়। একটা তো জনগণের দ্বারা প্রত্যাখ্যিত হয়েছে, দ্বিতীয় হলো দলের মধ্যেই যারা একসময় যাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস মনে করতেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জননেত্রী মনে করতেন, আজকে তারা মুখ খুলে পরিষ্কার বিদ্রোহ ঘোষণা করছেন। বিশ্বনাথ, আমি সেই দিনও দেখেছি যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের একমাত্র এমপি ছিলেন, কিন্তু আজকের সঙ্গে সেটা তুলনীয় নয়। তার কারণ তখন এই বিদ্রোহের আঁচ ছিল না। হ্যাঁ, উনি একা হয়ে গেছিলেন, নিঃসন্দেহে পার্টির প্রভাব প্রতিপত্তি কমেছিল, কিন্তু এইভাবে একের পর এক নেতা প্রকাশ্যে 16 দিনের মধ্যে মুখ খুলছেন, এই জিনিস তখন হয়নি। আপনি কি বলছেন এর কারণ হিসেবে মানে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর? মানে দেখুন, মানুষ যখন আমার কাছে পুলিশ ছিল, আমার কাছে পুরো শাসন ব্যবস্থা ছিল, তখন অনেকে হয়তো মুখ খুলতে পারেননি ভয়ে। আপনি আমায় বলুন, এই মানে দেবজিতের প্রতি সম্মান রেখেই বলছি, কয়জন বিজেপির নেতাই বা সেইভাবে সরব ছিলেন যেভাবে আমরা সরব ছিলাম? অনেকে বলতেন যে এত সরব হচ্ছেন কেন। আমরা কিন্তু সেই সময় সরব হয়েছিলাম এই কারণে, আমরা দেখতে পাচ্ছিলাম যে দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। একটা বাঙালি দিনের পর দিন বলেছি যে পশ্চিমবাংলার সমাজে মানে জনজীবনের মধ্যে দুর্নীতিটাকে ঢুকিয়ে দিচ্ছেন অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো জিনিস বন্ধা, একটা হলো যে এই মুহূর্তে যা আমার কাছে খবর, সেটা হলো যে এই যে আপনারা বলছেন না যে অনেক এমএলএ আসছে না, অনেকে কিন্তু দিল্লিতে কিন্তু রাহুল গান্ধী মানে সাক্ষাতের অপেক্ষায়, মানে বেশ কয়েকজন এমএলএ তারা কিন্তু আগামী দিনে কংগ্রেসে যাওয়ার প্ল্যান করে বসে আছেন। তারা কিন্তু এই মুহূর্তে মানে মানে মান বাঁচানো হোক, অবস্থান তৈরি করার জন্য কংগ্রেসের সাথে যোগাযোগ করছে। রাহুল গান্ধী যদিও দরাজ সার্টিফিকেট এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন যে ভোট লুট হয়েছে বলে, কিন্তু আমি জানি না শেষ পর্যন্ত রাহুল গান্ধীর দরজা ওপেন থাকবে কিনা। কিন্তু বৃহত্তম যে প্রশ্নটা আসছে যে আজকে জাহাঙ্গীর খানের মতন মানুষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি বলা যায়, মানে যার মাধ্যমে 1,67,000 ভোটে তিনি লিড নিতে পারেন, তার মানে ফলতাতে 89% ভোট পেয়ে জাহাঙ্গীরের মতন মানুষ তারা মানে এককভাবে সিদ্ধান্ত নিলেন নাকি একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এখান থেকে বেল আউট করলেন? কিন্তু যে বৃহত্তম প্রশ্নটা সুমনদা, যে আমরা কিন্তু মানে আতঙ্কগ্রস্ত তৈরি হচ্ছে, সেটা হলো আজকে শাসক দলের কোনো নীতি নৈতিকতার জায়গা নেই। যা কিছু করছে তৃণমূল কংগ্রেস, ধরুন পোস্ট ইলেকশন ভায়োলেন্সের যতটুকু সামান্য হয়েছে সেটা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কিন্তু আয়না তুলে ধরছে সবাই, এবং কি সাধারণ মানুষও, যে তুমি 2021-এ কি করেছো তুমি, এবং এটা একটা দিক। দ্বিতীয় দিক যেটা, যেভাবে দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, আজকে 2012 সালেই মানে গণশক্তি পত্রিকায় আপনি জানেন যে মানে 35টা প্লট নিয়ে পরিষ্কার করে একদম দাগ নাম্বার সহকারে চ্যালেঞ্জ যখন করা হয়েছিল, সরকার একটা তদন্ত কমিটি তৈরি করতে পারতো না? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তদন্ত কমিটির পরের কথা রিজয়েন্ডার দিয়েছেন, মামলা করেছেন। আমার সাক্ষাৎকারে আমি প্লটগুলো তার মানে দিনের পর দিন এই প্রশ্নটা এখন মানুষ তুলছেন যে এই দুর্নীতিটাকে দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয়ে আশ্রয়ে এবং এই সম্পত্তিগুলো মানে মানুষের থেকে কারা হয়েছে, কোনো সময় চায়ের দোকান পর্যন্ত ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এখন মানুষ কিন্তু, আমি আপনাকে বলছি, যে কোনো বিরোধিতার প্রশ্নে যখন তৃণমূল নেত্রী যাবেন, 15 বছরের লেগেসি নিয়ে যেতে হবে। যে শাসন ব্যবস্থা আপনি কায়েম করেছিলেন দুর্বৃত্তায়নের, যে শাসন ব্যবস্থার মাধ্যমে আপনি বিরোধীদের দমন করেছেন, বিরোধী নেতাকে দিনের পর দিন আদালতে দৌড়ে সবার অনুমতি নিয়ে আসতে হয়েছে, যেভাবে আপনি ভোট লুট করেছিলেন এই জাহাঙ্গীরদের মাধ্যমে, আজকে যে কোনো কথা আপনি সামনে আনবেন, আপনাকে কিন্তু মানুষ কিন্তু আয়নাটা দেখিয়ে দিবে, আপনার আয়না আপনাকে দেখিয়ে দিবে। আমাদের ভয় সুমনদা, দেবজিতের আছে এখানে, প্রণয়দা আছে, যে দেখুন গণতন্ত্র কিন্তু চলে একটা শক্তিশালী বিরোধীর জন্য। ফলে আমার আশঙ্কা তৃণমূল কংগ্রেসটা যদি ভাঙে, তারপরে হু ইজ দ্য নেক্সট। ফলে অপোজিশনের যে সমস্যাটা পশ্চিমবাংলায় থাকে সবসময়ই, পশ্চিমবাংলার গণতন্ত্রের সবচেয়ে বড় সমস্যা বিরোধীদের পরিসরের অভাব, সেইটা আরেকবার আসবে না তো? নিঃসন্দেহে অভাব দেখা দিচ্ছে। আমি দ্রুত কয়েকটা পয়েন্ট বলি। এক হচ্ছে যে 4 মের পর শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সম্পর্কে তার অবস্থান কিছুটা পাল্টেছে এবং অনেকটা নরম মনোভাব, হাত ধরার চেষ্টা ইত্যাদি শোনা যাচ্ছে। ঘোষণা কিছু হয়নি, কিন্তু নিঃসন্দেহে সেই ইঙ্গিত আছে। বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে বিধায়করা আলাদা করে কংগ্রেসের দিকে ঝুঁকে আছেন, এ তো উত্তর সময় দেবে।
কিন্তু পাশাপাশি জাহাঙ্গীর প্রসঙ্গে যে ওটা নিজের সিদ্ধান্ত ছিল নাকি সিদ্ধান্ত জাহাঙ্গীর জানিয়েছিল এবং যেটা স্বাভাবিক কাকে কাকে জানিয়েছিল সে প্রসঙ্গে আসবো। তবে যেহেতু দেবজিতের নাম একাধিকবার এলো, আমাদের মধ্যে সম্ভবত দেবজিৎই একমাত্র শারীরিকভাবে এই সরকারের সময় নিগৃহীত হয়েছে, পুলিশের হাতে মানে রক্তাক্ত হয়েছে এবং সেই আঘাত তার বেশ কিছুদিন পর যখন অনুষ্ঠানে জেল থেকে বেরিয়ে প্রথম এলো ওর শরীরে আমরা প্রত্যেকে দেখেছি, দেখে শিউরে উঠেছি, এটাও বলতে হবে। পাশাপাশি অবশ্যই যেহেতু বিশ্বনাথদা বললেন পরপর আবার বলছি 17টা নোটিশের কালার ফটোকপি সাইন সমেত আমার হাতে আছে, যার ফলে যারা মামলা করার হুমকি দিচ্ছেন স্বাগত জানাচ্ছি। আমি এক্ষেত্রে স্বাগত জানাচ্ছি। আমি নোটিশ হাতে নিয়ে তবে 17টা নোটিশের কথা বলছি। কিন্তু এবার দেখাবো যে পুরসভার নোটিশ যখন সাঁটছে, একেবারে কোথাও দেয়ালে সেঁটে দেওয়া হচ্ছে, বাড়ির ভেতর থেকে লোক এসে সঙ্গে সঙ্গে ছিঁড়ে দিচ্ছে, এই সমস্ত ভিজুয়াল এবং যখন বিলি হচ্ছে, আগের প্রতিবেদনে দেখিয়েছি, এবারের প্রতিবেদনও দেখাবো। বিধানসভা ভোটে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তৃণমূলের সরকার। এবার কি ভাঙতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি? কলকাতা পুরসভার স্ক্যানারে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং তার আত্মীয়দের নামে থাকা 17টা সম্পত্তি, যেখানে বেআইনি নির্মাণের অভিযোগে পাঠানো হয়েছে নোটিশ। কালীঘাট রোড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়ির সামনে আমরা রয়েছি এবং সেই বাড়ির সামনে একেবারে যে নোটিশগুলো রয়েছে আমার সহকর্মী অতনুকে দেখাতে বলবো। একেবারে হাতে কিন্তু এক গোছা নোটিশ নিয়ে তারা এসছেন পুরসভার কর্মীরা, বিল্ডিং ডিপার্টমেন্টের, এবং সেই নোটিশ নিয়ে কিন্তু তারা সেই নোটিশ সার্ভ করছেন। পুরসভার নোটিশে বলা হয়েছে নোটিশ দেওয়ার 7 দিনের মধ্যে বেআইনি অংশ ভেঙে ফেলতে হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড, প্রেমেন্দ্র মিত্র সরণি, পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণির একাধিক ঠিকানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিভস অ্যান্ড বাউন্সের নামে এই নোটিশগুলো গেছে। এই ঠিকানাগুলোয় পৌঁছেছিল এবিপি আনন্দ। 188 হরিশ মুখার্জি রোডে লিভস অ্যান্ড বাউন্সের নামে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা 188 হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিশ দিয়েছে এবং এই নোটিশ দেওয়া হয়েছে লিভস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের নামে। এখানে যেটা বলা হয়েছে যে অবৈধ অংশ রয়েছে সেটাকে 7 দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে, অথবা কেন করা হলো, ডেভিয়েশন কেন হলো সেইটা জানাতে হবে। লিফট, এসকেলেটার সেগুলোর জন্য অনুমতি নেওয়া হয়েছিল কিনা সেগুলো জানাতে হবে, না হলে কলকাতা পুরসভা নিজেই অবৈধ অংশ ভেঙে দেবে এবং ভেঙে দেওয়ার পর তার যে খরচ, সেই খরচও যিনি হচ্ছেন ওনার, তার থেকে আদায় করা হবে। কেএমসির নোটিশ পৌঁছেছে 119 কালীঘাট রোডের এই বাড়িতেও। 119 কালীঘাট রোড লিভস অ্যান্ড বাউন্স, তার নামে কিন্তু নোটিশ ইস্যু করেছে কলকাতা পুরসভা। 121 কালীঘাট রোডের এই বাড়িতে 7টা নোটিশ পৌঁছেছে। 121 কালীঘাট রোডের এই বাড়িতে কলকাতা পুরসভা মোট 7টি নোটিশ দিয়েছে, যার মধ্যে 5টি নোটিশ হচ্ছে লিভস অ্যান্ড বাউন্সের নামে, একটি হচ্ছে লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে, আরেকটি হচ্ছে শুধুমাত্র লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। প্রেমেন্দ্র মিত্র সরণি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে 3টি ঠিকানায় নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির যে গলি, সেখানে 3টে প্রেমিসেস রয়েছে, যেখানে 3 জন এসএসসিকে নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। এর মধ্যে আমরা যেরকম দেখতে পাচ্ছি 46 বি প্রেমেন্দ্র মিত্র সরণি, সেখানে হচ্ছে লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়, তাদের নামে নোটিশ করা হয়েছে। তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই 29 এ প্রেমেন্দ্র মিত্র সরণি, এখানেও কিন্তু লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে একটা নোটিশ করা হয়েছে। এটা হচ্ছে 29 সি প্রেমেন্দ্র মিত্র সরণি এবং এখানে কিন্তু আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং লতা বন্দ্যোপাধ্যায় আর অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে আরও 2টি নোটিশ ইস্যু করা হয়েছে। 1 বি ওস্তাদ আমিন খান সরণি এবং 37 পণ্ডিতিয়া রোডের ঠিকানাতেও নোটিশ দেওয়া হয়েছে। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে দলের একাংশের বিরুদ্ধে ভুল কাজ বা অনৈতিক কাজ জোর করে চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে বড় চেয়ারপারসনের পর থেকে তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন দেবলীনা বিশ্বাস। এই মুহূর্তে তিনি স্টুডিওতে আছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং পরিবারের সদস্যদের যে একাধিক ঠিকানায়, আবার বলছি 17টা নোটিশ কলকাতা পুরসভা পাঠিয়েছে, যার প্রত্যেকটা আমাদের হাতে আছে, তার মধ্যে 14টা গেছে দেখছি 9 নম্বর বড় এলাকা।
এই বোর্ডেরই চেয়ারপারসন দেবলীনা বিশ্বাস। তার কাছে অবশ্যই আমার প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ওনার পদ ছাড়ার ইচ্ছা প্রকাশের সঙ্গে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং পরিবারের সদস্যদের একাধিক ঠিকানায় নোটিশ পাঠানোর কোনো সম্পর্ক আছে কিনা আরেকবার জেনে নেব। এবং অবশ্যই তিনি অভিযোগ করেছেন, গতকালই করেছেন, যে ওনার কাছে দলের দিক থেকে প্রেশার এসছে যে এই নোটিশ পাঠানোটা কেন হলো, কিভাবে হলো, কে করলো, তাকে সাসপেন্ড করতে হবে চেয়ারপারসনকে। আমি একটু আপনার কাছে বিষয়টা জানতে চাই, কি হলো? প্রথমেই আমি আজকে ফার্স্ট টাইম স্টুডিওতে এলাম এবং আমার বক্তব্য আমি গতকাল বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছিলাম যে 18 তারিখ যে ঘটনাটা ঘটে, যে নোটিশগুলো পাঠানো হয় কেএমসির পক্ষ থেকে, সেই নোটিশগুলো যখন দেওয়া হয়েছে সেটা আমি বিন্দু বিসর্গ জানতাম না, বা আমাদেরকে জানিয়ে ইনফরমেশন দিয়ে ইন্টিমেশন দিয়ে সেই নোটিশও সার্ভ করা হয় না। এটা চেয়ারপারসনের এখতিয়ারেও পড়ে না, এটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট আছে, বিল্ডিং ডিপার্টমেন্ট, কেএমসি রুল আছে, তারা সেই নিয়ম মেনে কাজগুলো করে। কিন্তু যেদিন 18 তারিখ এই নোটিশটা সার্ভ করা হলো, আমি সেই নোটিশ সার্ভের ব্যাপারটা প্রথমে জানতে পারলাম আপনার হচ্ছে থ্রু মিডিয়া, থ্রু প্রেস, আমি দেখতে পেলাম ঘটনাটা। কিন্তু যখন ঘটনাটা ঘটলো, ঘটার পর মানে রাত্রির থেকেই আমার কাছে ফোন এলো দলের ভিতর থেকেই যে এই ব্যাপারটা কেন হলো, কী কারণে হলো সেটা দেখে নেওয়ার জন্য। আমি তখন একটাই কথা বলেছি, এটা আমাদের বড় চেয়ারপারসন, আমি বলে না, আমাদের কলকাতা কর্পোরেশনের 16টা বড় আছে, আমি তার মধ্যে একটা বড় চেয়ারপারসন, বড় নয়। এবং ঘটনাচক্রে যেই ওয়ার্ডে নোটিশগুলো পড়েছে 73 নম্বর ওয়ার্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেই বড় আন্ডারেই পড়ে এই 73 নম্বর ওয়ার্ড, বড় নয়, 10টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড, এবং 17টার মধ্যে 14টা আপনার, 14টা আমাদের বড়তেই পড়ে গেছে। এবার তো সেই কারণে আমাকে রাত্রে ফোন করে বলা হয়েছে। তো আমি বলেছি এটা কোনোভাবেই বড় চেয়ারপারসনদের এখতিয়ার হয় না, কেননা একটা বিল্ডিং ডিপার্টমেন্ট আছে, তাদের আধিকারিকরা রয়েছে, সেই ডিপার্টমেন্টের আধিকারিকরা এটা নোটিশ করে। কোথায় নোটিশ দিতে যাবে, কোন বিল্ডিংয়ের প্ল্যান নিয়ে তারা দেখতে যাবে, চেক করতে যাবে, এটা সম্পূর্ণ অফিসারদের ওপর ডিপেন্ড করে, আধিকারিকরা এই ব্যাপারটা দেখে। তো সেই কারণে আমি তখনই রাত্রিবেলা ঠিক করেছিলাম 18 তারিখ যে আমি আমার রেজিগনেশনটা দিয়ে দেবো, কেননা যেখানে অনৈতিক কথা বা অনৈতিক কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, জোর করে তুমি এটাকে করো বা বলো, সেই জায়গাটা থেকে আমার মনে হয় ঠিক না। কেননা আমি প্রায় 12টা বছর হতে চললো, 11.5 বছর ক্রস করেছি, 2টো টার্মের কাউন্সিলর এবং ফার্স্ট টাইম বড় চেয়ারপারসন হয়েছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি দেখলাম যে যখন আমি এতদিন আমার উপর এই প্রেশারটা আসেনি, কিন্তু হঠাৎ করে 18 তারিখ রাতে বলা হয়েছিল, মানে প্রেশারটা, এই নোটিশটা কেন হয়েছে, কি কারণে এই নোটিশটা হলো, কিভাবে দেওয়া হলো, সেটা তুমি দেখো, তুমি এটার এগেনস্টে তুমি ব্যবস্থা নাও। আমি কি ব্যবস্থা নেব, এটা আমার এখতিয়ারেই পড়ে না। মানে যারা ইস্যু করেছে তাদের বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, সেইটা আমি কি করে নেব, এটা তো আমার একদমই এখতিয়ারে পড়ে না, এটা কোনো চেয়ারপারসন, কোনো কাউন্সিলর, প্রতিনিধিরই কাজ নয়। তাহলে বিল্ডিং ডিপার্টমেন্ট আছে কি করতে, এটা তো বিল্ডিং ডিপার্টমেন্টের দায়, তারা গিয়ে দেখবে কোন বাড়িতে নোটিশ দিচ্ছে, এবং তারা নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করে নোটিশটা দিতে যাবে না, ম্যাডাম আমি নোটিশটা দিতে যাচ্ছি। এটা কখনোই হয় না, কোনোভাবেই হয় না। সেটা আমি তখন বিরোধ করেছি কথাটা, যে এটা আমি করতে পারবো না। তাই জন্যই আমি দেনান দেওয়ার 18 তারিখ রাত্রিরে ডিসিশন নিয়েছি যে না, আমাকে রেজিগনেশনটা দিতেই হবে। কেন এই চেয়ারে বসে যেভাবে এখন চাপিয়ে দেওয়া হচ্ছে, এতদিন হয়নি কিন্তু এখন চাপিয়ে দেওয়া হচ্ছে, তুমি এটা বলো বা এটা করো, সেই জায়গাটার আমার মতবিরোধটা আছে বলেই আমি রেজিগনেশনটা পরের দিন, গতকাল আর কি 19 তারিখ আমি পাঠিয়েছিলাম আমাদের কলকাতা কর্পোরেশনের যিনি চেয়ারপারসন আছেন মালারায়, তার কাছে আমি আমার চিঠিটা পাঠিয়েছিলাম। এবং সেই চিঠিতে আমি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছিলাম যে আমি অ্যাজ আ চেয়ারপারসন আমি রিজাইন করছি, বাট নট অ্যাজ আ কাউন্সিলর। কেননা কাউন্সিলর হিসেবে না, এই পদটা যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ইলেক্টেড পদ, মানুষ দ্বারা আমাদের নির্বাচিত পদ, আর যেটা চেয়ারপারসন পদ সেটা হচ্ছে আমাদের সিলেক্টেড, একদম। তো ইলেক্টেড মানুষরা, ইলেক্টেড আমার যারা ইলেক্টেড রয়েছে, যারা ভোটার রয়েছে, তারা কি দোষ করেছে, আমি কেন তাদেরকে সাফার করাবো? যতক্ষণ এই বোর্ড এখনো নির্বাচন হবে সামনেই, সেটা একদিন পর হোক কি 10 দিন পর হোক, হবেই, যখনই হবে, 1-2 মাস পর হলেও হবে। তো সেই নির্বাচনটার আগে আমার ওয়ার্ডের যারা ভোটার রয়েছে বা আমার ওয়ার্ডের যারা নাগরিক রয়েছে, তারা কেন পুরো পরিষেবা থেকে বঞ্চিত হবে? কেন পুরো পরিষেবা এমন একটা জিনিস মানুষের প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে দরকার। তো সেই চিন্তাভাবনা করেই আমি 19 তারিখ গতকাল আমার রেজিগনেশনটা পাঠাই কলকাতা কর্পোরেশনে, এবং সেখানে আমি ক্লিয়ারলি স্টেটমেন্টে লিখে দিই 2টো লাইনে যে আমি বড় চেয়ারপারসন হিসেবে কন্টিনিউ করব না আমার কাজ। আমি অ্যাজ আ কাউন্সিলর আমার ওয়ার্ডের যেরকম 4-5টা সাধারণ কাউন্সিলর কাজ করে, আমি আমার ওয়ার্ডের ভোটারদের জন্য কাজ করব, নাগরিকের জন্য কাজ করব, এলাকাবাসীর জন্য। বেশ, আমার দুটো স্পেসিফিক প্রশ্ন আছে। এক হচ্ছে যে আপনি কালকে আমার সহকর্মীকেও বলছিলেন যে চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু নিঃসন্দেহে এই শব্দটার মধ্যেই এমন আছে আপনার থেকে নিশ্চয়ই পদে, ওজনে বা পদাধিকারে বড় কেউই চাপিয়ে দিতে পারে,
কিন্তু আপনি বলছেন না যে কে ফোন করেছিল বা কারা ফোন করেছিল, কেন? দেখুন, সেটা আমি বলতেও চাই না, কিন্তু দলের ভিতর থেকেই ফোন এসছে এবং 18 তারিখ রাত্রিরেও ফোন এসছে। কালকে যখন আমি রেজিগনেশন, নিঃসন্দেহে আপনার থেকে বড় পদাধিকারী। হ্যাঁ, পদাধিকারী আমার ওপরেই আছে যারা, এবং সেই জায়গাটায় 19 তারিখ সকালেও আমার কাছে ফোন এসছে। কিন্তু অদ্ভুতভাবে আমি যখন গতকাল রেজিগনেশনটা দিয়ে দিলাম, তারপর থেকে আর কোনো ফোন নেই। কেন আমি দেখলাম যে এই জায়গায় নীতি আর এটার সঙ্গে নিজেকে আপোষ করা যায় না। আমি যেভাবে আমার ওয়ার্ডে কাজ করেছি, মানুষের সঙ্গে জনসংযোগ রেখে কাজ করতে হয়। মানুষ একটা ভোট দেয়, তারা অনেক আশা নিয়ে ভোট দেয় যে 5টা বছর তারা প্রতিনিধিকে দেখতে পাবে, তাদের বাড়ির সামনে কাজ হচ্ছে কি, তাদের এলাকাতে যখন যেটা দরকার হয় সেই দরকারে যেন পায়। তো সেই কারণেই কিন্তু আমার রেজিগনেশনের মধ্যে স্পষ্ট একটা লাইন আমি মেনশন করে দিয়েছি, আমার রেজিগনেশন লেটারটা যদি ভালো করে দেখেন। কিন্তু 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও অফিস থেকে ফিরে চলে এসেছেন, কলকাতা কর্পোরেশনের সেই চিঠিটা অ্যাকসেপ্ট করা হয়নি। বেশ, আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি যখন বক্তব্য শুরু করলেন প্রথম 2টো লাইনের মধ্যেই বললেন যে আমি কি করে জানবো, বিল্ডিং ডিপার্টমেন্ট জানতে পারে। কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্ট মেয়রের হাতে। আপনার কি মনে হয় যে ববি হাকিম তিনি জানতেন? দেখুন, আমি তো থ্রু মিডিয়া, থ্রু প্রেস থেকেই দেখতে পাচ্ছি উনি আজকেও স্টেটমেন্ট দিয়েছেন যে উনিও জানতেন না। আমি তো একটা বড় চেয়ারপারসন এবং আমি অনেক নিচের লেভেলে আছি, আমার উপরে আরও আধিকারিকরা মানে পদ রয়েছে, যেমন হচ্ছে আপনার এমআইসি পদ রয়েছে, তার উপরে মাননীয় মহানাগরিকের পদ রয়েছে, ও মাঝখানে ডেপুটি মেয়রও আপনি তো রয়েছে। 2টো টার্মের, আমি বলছি যে অফিসাররা কাজ করছেন, এমআইসি জানে না বা বিল্ডিং ডিপার্টমেন্ট জানে না, বিল্ডিং ডিপার্টমেন্ট যার হাতে তিনি জানেন না, এইভাবে কাজ হয় পুরসভায়? সেটা তো আমি বলতে পারবো না, কেননা দেখুন আমাদের বড়ো থেকে, আমি আমার বড়োটা বলতে পারবো, যেহেতু আমি আমার বড়োর দায়িত্বে ছিলাম। আমার বড়ো থেকে কখনোই এরমভাবে অফিসারদেরকে দিয়ে আমরা দেখিনি কাজ করতে, বা আমি অন্তত করিনি, বা আমাকে এসে আমার অফিসাররা জিজ্ঞেস করে গেছে ম্যাডাম আজকে এই ওয়ার্ডে যাচ্ছি কি, আজকে ওই ওয়ার্ডে। এটা যখন মানুষ আসে, জনগণ আসে, বা যে কমপ্লেন করে, সে কমপ্লেনটা দেওয়া মাত্র তারা গিয়ে সেখানে দেখে, তাদের সেখানটা নজরদারি করে যে সত্যি কমপ্লেনটা ভেরিফাই করে যে ঠিক আছে কিনা, দেখলে সেখানে নোটিশ দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করে তারা কিন্তু যায় না, তারা গিয়ে আমাকে জিজ্ঞেস করে না যে ম্যাডাম আমি যাবো। এটা আইনত তার কোনো প্রয়োজন না, আইনত সেটা দরকারও পড়ে না, আইন সেটা কখনো পারমিটও করে না আমাদের। বেশ, আমার আপাতত শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি একেবারে শেষে বললেন যে 1-2 মাস পরে ভোট হতে পারে। আমি বলছি নির্ধারিত সময় তো নভেম্বর, আপনার কি মনে হয় যে ভোট এগিয়ে আসতে পারে? না, এটা আমি কথার কথা বললাম, সে 10 দিন পরও হতে পারে, সেটা আমি কথার কথা বললাম, 1 মাস পরও হতে পারে, সেটা না। কিন্তু মানুষকে বঞ্চিত করা, এই যে পুরো পরিষেবাটা, বাড়ির সামনে থেকে ময়লা উঠলো কিনা, কলে পরিশ্রুত পানীয় জল পাচ্ছে কিনা, যে রাস্তায় যে স্ট্রিট লাইটসগুলো রয়েছে ঠিকঠাক ফাংশনিং করছে কিনা, এই পরিষেবাগুলো থেকে যেন আমার অঞ্চলের, যে আমাকে যারা আশীর্বাদ করেছেন, তারা নির্বাচিত করেছেন, একটা আশা ভরসা নিয়ে তারা মনে হয় জনপ্রতিনিধিদের নির্বাচিত করে। আমি আপনার সঙ্গে 100% একমত, কিন্তু কথা হচ্ছে যে আমাদের এই রাজ্যে এমন পুরসভা আছে, আপনি জানবেন একাধিক, ধরুন হাওড়া, প্রায় 9 বছর, 8.5 বছর অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে চলছে, যেখানে নির্বাচন হয় না। প্রায় আমাদের কলেজ ইউনিয়নের মতো অবস্থা, সেখানে আরও খারাপ। আমি বলছি সেখানে তো পুরো পরিষেবা প্রতিদিন হ্যাম্পার হচ্ছে। তো এইটা তো বছরের পর বছর হয়ে আসছে আমাদের রাজ্যে। নিশ্চয়ই, সেটাও আমরা দেখেছি যে একদমই আমাদের পাশের যেটা একটা জেলা, ব্রিজ টপকালি গঙ্গার এপার আর ওপার, সেখানেও এই ঘটনা ঘটেছে যে দীর্ঘদিন সেখানে পৌর বোর্ড নেই, সেখানে কাজ হয়নি ঠিক করে। মানুষজন সেটা তাদের বারংবার অভিযোগগুলো টিভির মাধ্যমেই দেখেছি, বর্ষাকালে তাদের কতটা কষ্ট পেতে হয়েছে, রাস্তায় জল জমেছে, একদম আমরা প্রেসের মিডিয়াতে থ্রুতে দেখেছি। কিন্তু মানুষকে যাতে কষ্ট না দিতে হয়, সেই জন্যই তো মানুষ ভোট দিয়ে তাদের আগামী দিনের জনপ্রতিনিধিকে নির্বাচিত করে। আমি বলছি দেখুন, এই জল্পনার বিষয়টাতে আমি আরো বিস্তারিত আসবো, তার কারণ এরম জল্পনাও তো শোনা যাচ্ছে যে দ্রুত কলকাতা পুরসভার শীর্ষকর্তা পদত্যাগ করতে পারেন, আমি জানি না, ইস্তফা দিতে পারেন। কলকাতা সংলগ্ন আরেকটা পুরসভার, তার সঙ্গে আমার ইনফরমালি কথা হচ্ছিল, তিনিও প্রায় সেই রাস্তায় হাঁটতে তৈরি। কি হতে চলেছে তাহলে? কি পুরো ভোট এগিয়ে আসতে চলেছে, নাকি অ্যাডমিনিস্ট্রেটর বসতে চলেছে? এবং অ্যাডমিনিস্ট্রেটর বসানোর বছরের পর বছর, মাসের পর মাস শুধু নয়, তার যে কুফল, সেটা হচ্ছে এই রাজ্যের একাধিক পুরসভা, উনি বলছিলেন রাস্তা, তার থেকেও খারাপ অবস্থা জঞ্জালের। আমাদের কলকাতার যমজ শহরটা হাওড়া কিসের মধ্যে দিয়ে প্রায় 8.5 বছর চলছে আমরা প্রত্যেকে জানি। কিন্তু এখানে আমার পরের প্রতিবেদনটা নেব যে কালীঘাটের বৈঠকে 4 জন মেয়র পরিষদ অনুপস্থিত, এবং তাদের মধ্যে অন ক্যামেরা একজন বলছে যাব না বলে যায়নি। এবং আজকের তৃণমূলের প্রথম কর্মসূচি, বিধানসভার মধ্যে আম্বেদকরের মূর্তির সামনে 46 জন বিধায়ক জাস্ট গেলেন না। দেখুন,
রাজ্যে পালাবদলের পরই বিভিন্ন বেআইনি নির্মাণ ভাঙতে দিকে দিকে চলছে বুলডোজার। এই আবহেই তৃণমূলেও কি ভাঙন ধরতে পারে? সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়িতে কলকাতা পুরসভার সমস্ত মেয়র পরিষদকে বৈঠকে ডাকেন। তাৎপর্যপূর্ণভাবে সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন মেয়র পরিষদ দেবাশিস কুমার, তারক সিং, স্বপন সমাদ্দার ও জীবন সাহা। এই অনুপস্থিতি কি ইচ্ছাকৃত নাকি পিছনে রয়েছে অন্য কোনো কারণ? এই নিয়ে কারো গলায় শোনা গেল সাফাই, তো কেউ উগড়ে দিলেন ক্ষোভ। যদি এই ধরনের অবস্থা তৈরি হয়, যদি আমাদের প্রোটেকশন আমাদেরকেই দেখতে হয়, আর দল যদি পাশে না থাকে, তো সেই দল করা না করা একই সমান। বিরোধী দলও যে নেতা ছিল বিজেপির, যখন যেখানে যার অসুবিধা গণ্ডগোল হচ্ছে সে সেখানে পৌঁছে গেছে। যেটা আমাদের নেত্রীও একসময় যখন বিরোধী দলে ছিল, যেখানে অত্যাচার সেখানে মমতা, কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর আমরা দলের কর্মীরা সেইভাবে নেতৃত্বকে পাশে পাইনি। বীরভূমে তারাপীঠে ছিলাম আগের দিন রাত্রিবেলা। আমি তখন বললাম সকালবেলা যদি আমি ট্রেনের টিকিট পাই তাহলে যেতে পারবো, কিন্তু ট্রেনের টিকিটটা 11 পাওয়া যায়নি। আমি বলেছিলাম, ছবিও পাঠিয়েছিলাম যে আমরা কোথায় আছি, তাই জন্য উপস্থিত হতে পারিনি। আমি জানতাম না যে মিটিং হবে, যাই হোক মিটিংয়ে থাকতে পারিনি, খারাপ লেগেছে, কিন্তু কিছু করার নেই, আমি আসবো কি করে। তবে কি বিধানসভা ভোটে তৃণমূলের বিপর্যয় রেশ পড়েছে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার অন্দরেও? জেনে বুঝেই কি অনেকে দূরত্ব বাড়াচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে দেবাশিস কুমারের অনুপস্থিতির বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে আরেক মেয়র পরিষদ জীবন সাহা জানিয়েছেন তার পরিবারের একজন সদস্য হাসপাতালে ভর্তি থাকায় সোমবারের বৈঠকে উপস্থিত থাকতে পারেননি তিনি। তৃণমূলের বাড়িতে ঘরের মধ্যে ঐক্য, বাক্য, মাণিক্য এইসব জফলা সূচিত কি হচ্ছে না হচ্ছে ওইসব দেখার কোনো আগ্রহ আমাদের নেই। আমরা ওদের জানলার দিয়ে গলে ওদের বাড়িতে কি হচ্ছে আমরা দেখতে চাই না। আমরা শুধু এটুকুই চাই, পশ্চিমবঙ্গ নামের যে রাজ্যটি, যেটিকে 60 বছর ধরে এই তৃণমূল আর তার আগের লোকেরা একেবারে অন্ধকারে ঠেলে ফেলে দিয়েছে ক্রমান্বয়ে, সেখান থেকে প্রথম সারির 3টি রাজ্যের একটি রাজ্যে উন্নীত হতে চাই, শিক্ষায়, স্বাস্থ্যে এবং কর্মসংস্থানে। চির হোক বা ভাঙন, মতপার্থক্য হোক বা মনোমালিন্য, তৃণমূলে এখন কোনটা চলছে? বুধবার বিধানসভার বাইরে আম্বেদকরের মূর্তির নিচে অবস্থানে বসেন তৃণমূল বিধায়করা। সংবিধান বিরোধী বিজেপি হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হলো এই বিক্ষোভে 80 জন তৃণমূল বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র 34 জন। আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূল বিধায়করা অবস্থান করছেন, তবে তাদের বিধায়ক সংখ্যা 80 জন, আজকে মেরে কেটে 30 জন উপস্থিত হয়েছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে দলের পক্ষ থেকে ইতিমধ্যেই বহু বিধায়ককে তাদের নিজেদের এলাকায় যেতে বলা হয়েছে এবং সেই কারণে তাদের উপস্থিতি নেই এখানে। ক্ষমতায় থাকার সময় বিরোধী বিধায়কদের ভাঙাত তৃণমূল, এবার কি বিরোধী আসনে যাওয়ার পর তৃণমূলের বিধায়ক দলে ভাঙন ধরতে পারে? অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ সকালে তৃণমূলের বিবৃতিটা যেটা অত্যন্ত দায়সারাভাবে কুণাল ঘোষ পড়লেন এবং পড়া শুরু করতেই সেই সময় ঠিক শটান ববি হাকিম তার পাশ থেকে উঠে দাঁড়ালেন এবং ওই বিবৃতিটাতে বিজেপির ওপর প্রায় গোটা দায়টা চাপিয়ে দেওয়া হয়েছে। বিস্ময়কর। দেখুন, একটা জল্পনা আবার বলছি প্রবল হচ্ছে যে ববি হাকিম বা কলকাতা সংলগ্ন একাধিক পুরসভার মেয়ররা পদত্যাগও করতে পারেন কয়েকদিনের মধ্যে। আমি নাম বলবো না, কিন্তু একজন মেয়র সেরকম ইচ্ছে প্রকাশ করলেন, অবশ্যই আনঅফিসিয়ালি। কিন্তু আবার বলছি এই গোটা বিষয়টা এখনো জল্পনা এবং ভাবনা চিন্তা, হতাশা সেই স্তরেই আছে। কিন্তু আমার কথা হলো, এখনো প্রবলভাবে কলকাতা পুরসভা তৃণমূল শাসন করছে। কেএমসির 144 জন কাউন্সিলরের মধ্যে 138 জন কাউন্সিলর তৃণমূলের। শতাংশের যদি হিসেব করি 95%-এরও বেশি। সেই তৃণমূল বলছে যে নোটিশের খবরটা ভুল, মামলা টামলারও হুমকি দেয়া হচ্ছে। আমি তো আবার বলছি, হাতে নোটিশে অরিজিনাল নোটিশের কালার্ড ফটোকপি নিয়ে বসেছি এবং সেই নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক বাড়িতে যে নামের সম্পত্তিগুলো আছে পরিবার বা সংস্থার নামে, সেখানে সাঁটিয়ে দেওয়া হচ্ছে কেএমসির পক্ষ থেকে। তার ফুটেজ এই অনুষ্ঠানে দেখাচ্ছি এবং এই বিষয়ে আমার বিরুদ্ধে মামলা হলে আমি এখনই তাকে স্বাগত জানাচ্ছি। অনির্বাণের কাছে প্রশ্ন থাকবে যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয়? এটা তো ফ্যাক্ট। কলকাতা কর্পোরেশন নোটিশ দিচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে। পাশাপাশি অবশ্যই এই মুহূর্তে জানাতে চাইব যে এই অনুষ্ঠান করার বসার আগে হালি শহরে দেখলাম তৃণমূলের কাউন্সিলররা গণ ইস্তফা দিয়েছেন। 16 জন কাউন্সিলর একসঙ্গে পদত্যাগ করেছেন এবং অবশ্যই
অনির্বাণের কাছে এটাও জানতে চাইবো, দেবলীনা বিশ্বাসের যে মারাত্মক অভিযোগগুলো পার্টির তরফ থেকে অনির্বাণরা কিভাবে দেখছে? প্রথমেই বলি, দেখুন, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, ফেলিয়ার হ্যাজ নান। যার ফলে এখন হেরে যাওয়ার পর বহু কথা শুনতে হবে, সেটা শুনেও লড়াইয়ের ময়দানে থাকার দম যাদের থাকবে আগামীতে তারা আবার ফিরে আসবে, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কারণ 2021 সালে আপনার খেয়াল রাখবে, অমিত শাহ তিনি অত্যন্ত সুচতুর একজন রাজনীতিবিদ, পজিটিভ সেন্সে বলছি, খারাপ সেন্সে নয়, তার অত্যন্ত বুদ্ধিমান। কিন্তু 2021-এ যখন তিনি আপকি বার 200 বার বলবার পরও 77-এ আটকে গেছিলেন, বিজেপির মতো একটি স্ট্রাকচার্ড, অর্গানাইজ, ভীষণ ডিসিপ্লিন দল বলে যাদেরকে বলা হয়, তাদের তরফ থেকেও কিন্তু অমিত শাহকে নিয়ে কম কথা হয়নি। এমনকি তথাগত রায়ের মতো বর্ষিয়ান নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষকে নিয়ে যা সব লিখেছিলেন, নাম করে একদম নাম করে যা সব লিখেছিলেন, সেগুলো সাধারণত আমরা ভদ্র কোনো আলোচনায় বলিই না। যার ফলে হেরে গেলে বহু সমালোচনা শুনতে হয়, বহু কথা শুনতে হয়। সেখানে সবটা যে অন্যায় কথা সেটাও আমি বলছি না, সমালোচনার মধ্যে অনেক পাশাপাশি ওই প্রবাদটা বলবে না, when the sun shines everything shines together। যখন সূর্যালোক থাকে অনেক কিছু ঢেকে যায়, যেটা সূর্যাস্তর পরে বোঝা যায়। ঠিক কথা। এবং ওই জন্য আমি একটা কথা বলি, দেখুন, সাকসেস, নাথিং সাকসিডস লাইক সাকসেস একটা কথা আছে, আবার আসলে নাথিং ফেলস লাইক সাকসেস। কারণ যখন আপনি সফল হচ্ছেন, ব্যর্থতার যে কারণগুলো অনেক সময় জমা হতে থাকে আপনার চোখে পড়ে না। কিন্তু সমস্যা হচ্ছে, নির্বাচনে জয় থাকবে, নির্বাচনে পরাজয় থাকবে, কিন্তু যারা আমরা রাজনৈতিক কর্মী, যারা রাজনীতিতে, মানে যাকে ইংরেজিতে বলে উই হ্যাভ আওয়ার স্কিন ইন দ্য গেম, ব্যক্তিগত ইন্টারেস্ট নয়, পলিটিক্যাল ইন্টারেস্টের জায়গা থেকে আমরা এটুকু বুঝি যে পালিয়ে যাওয়ার সময় কোনটা, সেইটা তারাই হিসাব করে যারা প্রথম থেকেই পালিয়ে যাবে ঠিক করে রেখেছিল। আর যারা পালিয়ে যেতে চায় না, তারা যেভাবে হোক লড়াইতে থাকবেই। এখানে আজকে যে নোটিশের বিষয়ে আপনি প্রশ্নটা করলেন, আমি আজকে সকালবেলা আনন্দবাজার পত্রিকায় একদম ফ্রন্ট পেজে যেটা দেখছিলাম, যে বোধহয় 40-42টা মতো প্রপার্টিতে আপনার অভিষেক ব্যানার্জির নামে নোটিশ ইত্যাদি গেছে। এবার দেখুন, অভিষেক ব্যানার্জি মানে কে এখানে? দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। আজকে কেএমসির যে পোর্টাল আছে, সেখানে ধরুন আমি আমার নাম দিয়ে যদি সার্চ দিই, আমার নামে কি আমি একমাত্র ব্যক্তি যে কলকাতার কর্পোরেশনে আছি? আপনার নাম দিয়ে যে সার্চ লিখে আপনি একমাত্র ব্যক্তি যে সুমনদের নামে একমাত্র আছেন? অভিষেক ব্যানার্জি খুব আনকমন নাম নয়? না, একেবারে না। সায়নী ঘোষ কোনো আনকমন নাম নয়। অনির্বাণ, আমরা 17টায় ইয়ে করি, তার কারণ আমরা কিন্তু প্রথম মুহূর্ত থেকে এবং এই অনুষ্ঠানে গতকাল থেকে, তার আগে থেকে যতবার বলেছি 17 সংখ্যাটায় স্টিক করেছি। কেন করেছি বলছি, সেটা হতেই পারে 40, 42, 46, কিন্তু আমার হাতে তো নেই। আমার হাতে 17টা পর পর ক্রনোলজিক্যালি 1 থেকে 17 আছে। আমি 17 নিয়ে আলোচনা করব। ঠিক, আমি নির্দিষ্টভাবে 17 কিংবা 40, 42 আমি এই বিতর্কে না ঢুকেটা বলতে পারি, যে অভিষেক ব্যানার্জির এই নামটা স্পেসিফিক, ধরুন কলকাতা পুরসভার যে প্রশাসন, তাদের হঠাৎ অভিষেক ব্যানার্জির নামটার নোটিশ পাঠানোর প্রয়োজন পড়লো কেন? এই যে আরবিট্রারিনেসটা, ওয়াই অভিষেক ব্যানার্জি ইটসেলফ? দেবজিৎ সরকার নামটা নয় কেন? মানে এই দেবজিৎটা নয়, অনির্বাণ ব্যানার্জির নামটা নয় কেন? যে কোনো নাম হতে পারে, তাহলে হঠাৎ অভিষেক ব্যানার্জি কেন? এখানেই তো পলিটিক্যাল মোটিভ বা ইল মোটিভের প্রশ্নটা আসে। এবং দেখুন, যখন রেজিম চেঞ্জ হবে, সেখানে একটা রিপ্রেশনের জায়গা, স্টেট স্পন্সার রিপ্রেশনের জায়গা থাকবেই। এই চাপ, এই প্রেশার যারা নিতে পারবেন না, তারা রাজনীতির লোক নন। যারা নিতে পারবেন তারা ফিরেও আসবেন। জনগণ কিন্তু সবই দেখে। আর বিশ্বনাথের একটা কথা বলি, রাজনৈতিক দায়ভারের কথা তিনি বললেন 100% ঠিক। 15 বছরের রাজনৈতিক দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আছে, তার 75% কিন্তু শুভেন্দু অধিকারীরও আছে। এটুকু কিন্তু বিশ্বনাথ খেয়াল রাখতে হবে। এক লাইন বিশ্বনাথ শেষ করে নিই। দ্বিতীয় কথা, জনরোষের ফলে রেজিম চেঞ্জ হয়েছে, এই কনফিডেন্স বিশ্বনাথদার যতটা আছে, জ্ঞানেশ কুমারের কেন নেই? গণনা কেন্দ্রের 4 মে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দেখিয়ে দিন, যেটা সত্যি গণনায়। আমরা এখনো বলছি, সিসিটিভি ফুটেজ যদি তারা প্রকাশ করে দেখাতে পারেন গণনা কেন্দ্রে কোনো বেনিয়ম হয়নি, আমরা একটা কথা বলবো না, সব উজ্জ্বল করে নেবো। শুনুন না, আমাকে একটু সময় দিন। আমার প্রশ্ন হচ্ছে যে ও যেটা বললো তার ওর সাথে একমত, যে সাফল্যের সবাই শরিক হয়, ব্যর্থতার দায় কেউ নিতে চায় না, সেটা দলের জায়গা থেকে ঠিক আছে। কিন্তু একটা শাসন ব্যবস্থা 15 বছর চলার পরে প্রত্যেকটা লোক কেন তোমার নেত্রীকে চোর চোর বলছে? কেন তোমার নেতার বাড়ির সামনে গিয়ে বিষাদগার করছে? তোমাকে বুঝতে হবে সাধারণ মানুষ তারা। কেন আজকে 34 বছরের বামফ্রন্টের মানে পরিবর্তনটা আমরা দেখেছি, মানে পরাজিত বুদ্ধদেব ভট্টাচার্য, তারপরে বুদ্ধদেববাবু সম্পর্কে একটা নমনীয় মানসিকতা কেন মানুষের আছে, শ্রদ্ধা কেন আছে? তোমাকে আজকে বুঝতে হবে যে বিমান বসু একেবারে ক্ষমতার ভিত্তিতে এই মুহূর্তে বাইরে, কিন্তু একসময় দোদণ্ড প্রধান নেতা ছিলেন। তার বিরুদ্ধে 1 ইঞ্চি কেউ বলতে পারবে না যে একটা জমি অধিগ্রহণ করেছে, বা 34টা প্লট দখল করেছে, বা দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল বিমান বসুর জীবন, এটা কেউ বলতে পারবে না। আজকে একটা শাসন ব্যবস্থা 15 বছর চলার পরে তোমার শীর্ষ, মানে ছোট থেকে একবার শীর্ষ নেতা প্রত্যেককে মানুষ বলছে চোর চোর কর। কেন? এই প্রশ্নটা বলো। তোমার মানে আমি তোমার সাথে একমত
যে ব্যর্থতার দায় এখন অনেকেই নিতে চাইছে না, অন্য দলে চলে যেতে চাইছে, দল ভেঙে যেতে চাইছে, আগামী দিন বিরোধী নাও থাকতে পারো তোমরা, কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ তোমাদের জনশত্রু কেন ভাবছে? দেখুন 2011 পরিবর্তনের পর সেই সময় মানুষ কোট অ্যান্ড কোট কি বলতো সেইটা ইজ প্রিটি ওয়েল ডকুমেন্টেড। মানুষ কি বলতো এই নিয়ে সেই সময় আপনার যদি আর্কাইভ বার করা হয়, আমি প্রিটি শিওর সিপিএম নিয়ে যা যা বলা হতো, কারণ ক্ষমতায় থাকাকালীন আপনি যা যা করবেন ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আপনাকে শুনতেই হবে, যেটা করেননি তার জন্য শুনতে হতে পারে। সিপিএম তার 34 বছরে কি পরিমাণ গণহত্যা করেছিল, এক সেকেন্ড, এই নিয়ে কংগ্রেসের যা বক্তব্য আছে, তাদের 50,000-এর বেশি কর্মীকে সিপিএম খুন করেছে, এই বক্তব্য তো অন্য কারণে। আমি একটা লাইনেই মেলাবো, সেটা হচ্ছে আরে মানুষের ক্ষোভ থাকে বলেই তো সরকারের বদল হয়। যখন মানুষ একটা বিরোধী দলকে 207টা আসন দিচ্ছে, তার মানে তো সেটা ক্ষোভেরই বহিঃপ্রকাশ। আবারও বলছি, সিপিএম এর বিরুদ্ধে যে অভিযোগটা করলো 100%, আমরাই তো দেখেছি যে সাধারণ মানুষ গণতন্ত্রহীন চরিত্র, সিপিএম এর দলতন্ত্র, সিপিএম এর মানে দলতন্ত্রের যে কুফলগুলো, সেগুলো নিয়ে মানুষ তীব্র ক্ষোভ বিক্ষোভ। কিন্তু সুমনদা, কাউন্টিং সেন্টার থেকে সিপিএম এর প্রার্থীরা হেরে যাচ্ছে আর পেছনে চোর চোর বলছে সবাই। আমি শুধু অনির্বাণ একটা যোগ করে দিই, ও বলছে যে কেন একজন ব্যক্তি বিশেষের নামে ইভেন সার্চ দেয়া হবে। আমি ওকে শুধু মনে করিয়ে দেবো, চাইলে পুরনো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরের ইন্টারভিউও দেখাতে পারি যে কিভাবে বাম আমলের একটার পর একটা ঘটনা নিয়ে কমিশন বসেছে। আমি বলছি আচ্ছা, আজকের কোনো বামপন্থী নেতা যদি বলেন যে কেন তাহলে 34 বছরে খুঁজে খুঁজে, এমনকি একেবারে শুরুর দিকের মানে 77 সালে আসার পরে মরিচঝাপির ঘটনার কমিশন বসলো, আপনি কি খুঁজে বার করতে চাইছিলেন? তাহলে আপনিও নিশ্চয়ই একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে খুঁজছিলেন। আমি অনির্বাণকে বলছি এটাই তো স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন সেটাও স্বাভাবিক, এবং আজকে শুভেন্দু অধিকারী যা করছেন সেটাও স্বাভাবিক। মাত্রাতে এখনো অনেক কম আছে, ভবিষ্যতে মাত্রা বাড়লে আমি অন্তত আশ্চর্য হব না। দেবলীনা কিছু বলতে চাইছিলেন? একটাই কথা বলবো, অনির্বাণ বাবু যেটা বললেন যে দলের সাকসেসটা সবাই তখন নেয়, খারাপের সময় সবাই পালিয়ে যায়, কিন্তু এইখানে সেই সাকসেসটা বা হারা জেতার জন্য কিন্তু আমার রেজিগনেশনটার কথা আমি ফার্স্টে বলছি না। আমি যে কারণটা বলছি যে একটা অন্যায়কে যখন চাপিয়ে দেওয়া হয় সেই জায়গাটাতে আমি বিরোধ করেছি। আমি কিন্তু পার্সোনালি কিন্তু আমাকে যেটা বলা হয়েছে, যেভাবে বলছে একটা নোটিশ ইস্যু হলো 18 তারিখ, যেটা দায় বা দায়িত্ব কোনো কিছুতেই বড় চেয়ারপারসনদের ভূমিকা থাকে না, এটা সবাই জানে, A to Z সবাই জানে। জানার পরও যখন বলছে হ্যাঁ নিশ্চয়ই আমাকে একটা ভালো কাজ যদি চাপিয়ে দিত, বলতো যে আজকে তুমি যাও ওখানে একটা ঝান্ডা বেঁধে আসো দলের হয়ে, কি একটা দিদি একটা কথা বলি, দিদি এটা বলছে চাপিয়ে দিচ্ছে, আমি কেন আমার নিজে থেকে শুনবো? দিদি একটু শুনুন, যখন 2012 সালে গণশক্তিতে দিনের পর দিন বেরোলো খবরটা যে 35টা প্লট দখল করে রেখেছে ব্যানার্জি পরিবার, আপনি কেন প্রতিবাদ করেননি বলুন তো? কোথায় ছিলেন আপনি তখন? আমি তো কেন প্রতিবাদ করেন? ছিলামই না তখন। তারপরে তো আপনি এসেছেন বড় চেয়ারম্যান হিসেবে, 35টা জমি দখল করে আছে, একটা সংবাদপত্র প্রকাশ করে দিল, প্লট নাম্বার সহকারে প্রকাশ করে দিল, আর আপনি বড় চেয়ারম্যান হিসেবে চুপ করে থাকলেন। 2022 থেকে এসেছি, 2022-এ এসেছি আমি। বেশ, আমি দ্রুত একবার এইখানে দেবজিতের কাছে আসব, কিন্তু একেবারে পরিষ্কার বলছি, দেখুন, এক হচ্ছে ব্যক্তি, দুই হচ্ছে সংস্থা, লিপস অ্যান্ড বাউন্স। ফের রাজ্য রাজনীতিতে একেবারে বিভিন্ন আলোচনায় লিপস অ্যান্ড বাউন্স উঠে এলো। এই লিপস অ্যান্ড বাউন্সের নাম প্রথমবার আমরা শুনেছিলাম, আপনাদের মনে থাকবে, সিপিএম নেতা গৌতম দেবের মুখে। এবিপি আনন্দের আর্কাইভ ঘেঁটে দেখছিলাম, আজ থেকে প্রায় 13 বছর আগে 2013 সালের 28শে এপ্রিল এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বিরুদ্ধে বহুবার এবং জনসভা থেকে, কখনো সাক্ষাৎকার থেকে বিস্ফোরক অভিযোগ করেছিলেন গৌতম দেব। জনসভায়, তারও আগে এই স্টুডিওতে আমার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বহুবার সেই লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন গৌতম দেব। সেই লিপস অ্যান্ড বাউন্সের মধ্যে একাধিক নোটিশ ইস্যু করেছে সেই সংস্থার নামে এখন কলকাতা পুরসভা। আমি দ্রুত একবার দেখে নেব 13 বছর আগে গৌতম দেব ঠিক কি বলেছিলেন, কি বলতেন, দেখুন। এই যে কোম্পানি যার নাম দ্য লিপস অ্যান্ড বাউন্স, লিপস অ্যান্ড বাউন্স, এই কোম্পানি কার কোম্পানি? এই 2 বছর 3 বছরে এই কোম্পানি প্রায় 200 কোটি, 250 কোটি, 300 কোটি টাকার ব্যবসা করছে সমস্ত ক্ষেত্রে। এই কোম্পানির মালিককে, চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টরকে, তার নাম অভিষেক ব্যানার্জি।
তিনি কি ওই কোম্পানি চালানোর সাথে সাথে তিনি যুব তৃণমূলের সারা দেশের চেয়ারম্যান। দেখুন, আপনাদের মনে থাকবে এই কিছুদিন আগে কেন্দ্রীয় এজেন্সি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখে মাননীয় বিচারপতি, খোদ মাননীয় বিচারপতির কাছে ভর্ৎসিত হয়েছিল। অতএব দেবজিতের কাছে প্রশ্ন একটাই, লিপস অ্যান্ড বাউন্ডস কি এতদিনে স্ক্যানারে এলো? আগেই তো স্ক্যানারে আসা উচিত, এবং স্ক্যানারে তো আগে আসেনি এরকম নয়, বহুবার এসেছে, বহুবার এই নিয়ে কথা হয়েছে। সুমনদা, আপনার বোধহয় মনে আছে। হ্যাঁ, কিন্তু যুক্তির ফাঁকটাও তো অনির্বাণ ঠিকই বলেছে যে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জজ সাহেব প্রশ্ন করেছেন, সম্ভবত মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এটা তো ইডির লোকেরা এর উত্তর দেবে, ইডি কেন এরকম বলেছে বা কি বলেছে। ভর্ৎসিত হলে ইডি ভর্ৎসিত হয়েছে। হ্যাঁ, এবং পশ্চিমবঙ্গের মানুষ, আম বাঙালি, তারা দিনে দিনে দেখেছে যে এই ম্যাজিকটা কোথায়, খোঁজার চেষ্টা করেছে। বিশ্বাস করুন, আমি যখন যুব দায়িত্বে ছিলাম তখন আমার কাউন্টার পার্ট ওইদিকে, মানে বিজেপির যুব মোর্চার প্রেসিডেন্ট যখন আমি, তখন তৃণমূল কংগ্রেসের যুব মোর্চার সর্বভারতীয় এবং রাজ্যের শেষ কথা বলতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি সামনে, মানে একদম জনসভায়, প্রেসের সামনে, সর্বত্রই আমি এই প্রশ্নটা তুলতাম যে কিভাবে এরকম 600% গড়ে, প্রত্যেক বছর গড়ে 600% হারে একটা বৃদ্ধি হতে পারে। ওই ম্যাজিকটা আমাদের শিখিয়ে দিন, তাহলে আমাদের এখানকার যারা বেকার যুবক আছে তারাও কিছুটা হলেও তো তাদের সুরাহা হবে। প্রথমত, কেন সবার তো এরকম পিসিমাসি, দাদু ঠাকুমা সবার নেই। নেপোটিজমের যে একটা সীমা থাকা উচিত সেটা তো এদের মাথাতেই তখন ছিল না। সব থেকে বড় কথা, যে কথা বিশ্বনাথদা জিজ্ঞেস করলেন, দিদিকেও জিজ্ঞেস করলেন, এটা এই ক্ষোভটা বিশ্বনাথদার এই একজন নাগরিক হিসেবে এখানে ক্ষোভ নয়, শহর কলকাতা জুড়ে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত নাগরিকের একটা প্রশ্ন। এমনকি আমার মনে হয় তৃণমূলের অভ্যন্তরেও একই প্রশ্ন থাকবে। অনির্বাণ বা যারা এরকম তৃণমূল কংগ্রেসকে আজকে রিপ্রেজেন্ট করছেন, তারাও বোধহয় এত তাড়াতাড়ি এত বৃদ্ধি করতে পারেনি। অনির্বাণ নিশ্চয়ই জানা থাকলে বলবে যে বৃদ্ধি করা যেত, জানতো, কিন্তু করেনি কোনো নির্দিষ্ট কারণে। পদ্ধতিটা আমি ওর কাছ থেকে আরও একবার জানতে চাইবো, বা এই ক্যামেরার মাধ্যমে যারা যেখানে রয়েছেন যে দিদিদের কাছ থেকেও জানতে চাইবো যে কিভাবে একটা পরিবারের নামে এত 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 হতে পারে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কেন এসেছে, এটা অনির্বাণের প্রশ্ন, সঙ্গত প্রশ্ন। এটা কি তাহলে পলিটিক্যাল ভেন্ডেটা? আপনি নামের তালিকাটা দেখুন, যে যে জায়গায় গিয়েছে সব জায়গায় অভিষেক বাবু এবং অভিষেক বাবু এবং অভিষেক বাবু, তার সঙ্গে একজন দুজন যোগ হয়েছেন ওনাদেরই পরিবারের লোক। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলেও একটা এরকম জমি কিনেছেন, অদ্ভুত ব্যাপার, সেখানেও তাদের সম্পত্তি হয়েছে। আমাদের কথা খুব পরিষ্কার যে বিভিন্ন সময় আমরা দেখেছি, আপনাদের মনে আছে বিশ্ববঙ্গের যে লোগো, আপনারা বলুন তো এই লোগোটা কার আসলে ছিল, কেন আমরা প্রতিবাদ করেছিলাম? আমি সেখানে 9 দিন জেল খেটেছি। আনন্দবাজারে খবর হয়েছিল, এবং সেই সময় আপনাদের বোধহয় মনে আছে যে 9 দিন আমি সেন্ট্রাল লকআপে ছিলাম। আমি এবং আমার আরও 3 সহকর্মী যুব মোর্চার, আমাদের প্রত্যেকের বুকেতে প্যাচ হয়েছে, প্লুরিসি হয়েছে, কেননা স্যাঁতস্যাঁতে মেঝেতে রাখা হয়েছিল। আর ওই কল, অদ্ভুত কল, যেখানকার জল আমরা খাবো না বলে বলেছিলাম যে আমরা পলিটিক্যাল আসামি, আমরা ওই রকম তো করে অন্যায় করে আসেনি। তা ওখানে যিনি ঠিকাদারের মানে চা দেওয়ার দায়িত্ব ছিলেন, তিনি একটা অদ্ভুত কথা বলেছিলেন, আজকে দর্শকদের জানা দরকার। বললেন, আপনারা জানেন আপনারা কোথায় আছেন, কোন সেলে আছেন? আমি বললাম, কেন, কোন সেলে আছি? স্যাঁতস্যাঁতে সেল, নিচে এরকম। বললো, এখানে না সেনবাবু ছিলেন। আমি বললাম, কোন সেন ভাই, কে সেন? আমি ভাবছি ওর মধ্যে মাস্টারদা সূর্য সেন টেন হবে, আমি বোধহয় মাটিতে প্রণাম করতে যাব। তারপরে বুঝলাম ওই যে সারদা সেন, তিনি ওখানে নাকি ছিলেন, এবং দেবযানী দেবীও নাকি ওখানে রাত কাটিয়ে গেছেন। কি বিশাল ব্যাপার, মানে লিগেসি কোন লেভেলের। তো যাই হোক, সেই লিগেসির ঘরেতে আমরা 4 জন রাত কাটাতাম, রাত্রেবেলায় 3 ঘন্টা এবং সকালে 3 ঘন্টা ভেন্টগুলো অন করে দেওয়া হতো। শীতে কাঁপতাম, এবং যারা লালবাজারের সেন্ট্রাল লকআপে, এনাদের সুযোগ হয়নি, ঈশ্বর না করুন যেন যেতে হয়, এমন কিছু করবেন না, কিন্তু বাকি ওখানকার নিয়ম হচ্ছে গায়ে কোনো জামা রাখা যায় না, একটা গ্রিক সিস্টেমের মতন একটা কাপড়ের টুকরো, তাতে মাঝখানটা কাটা, সেটা মুন্ডুর ওপর দিয়ে গলিয়ে দিতে হয়। মানে বুঝতে পারছেন, জামা নয়, সামনেটা আটকানো, পেছনে একটা জামা মানে কাপড় আছে। আর প্যান্ট হিসেবে, যেটা হাফ প্যান্ট হিসেবে ইউজ করা হয়, সেখানেও অনেক রকম কারণে সেটাকে ইউজ করা হয়, এবং সেটাও খুব মানে শরীরের মানে বেশিরভাগ অংশই উন্মুক্ত থাকে। যাই হোক, এই যে আমরা আন্দোলন করেছিলাম, এবং আমার বাকি আরও 19 জন সহকর্মী, তারা বিভিন্ন জেলেতে ছিলেন, এবং তারাও আদালতে গিয়ে তাদেরকে বেল পেতে হয়েছিল। আমাদের অপরাধ কী ছিল? আমরা প্রতিবাদ করেছিলাম বিশ্ব বাংলার এই যে লোগো, এটা কার লোগো?
প্রথমে সরকার আমাদের আন্দোলনের আগে বুক চিতিয়ে বলেছিল এটা লিপস অ্যান্ড বাউন্ডের সম্পত্তি, এটা নাকি ব্যবহার করতে দেওয়া হয়েছে। আমরা শুনলাম যে বোধহয় টাকা পয়সা নিয়ে ব্যবহার করতে দেওয়া হয়েছে, এবং সেটা আমরা শুনেছিলাম এবং সেটাও প্রমাণ আছে। তারপরে কি হলো, সঙ্গে সঙ্গে আমরা যখন আন্দোলন শুরু করলাম, আমরা জেলের মধ্যে, তখন সরকার একটা বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করলেন যে আমাদের আসলে এটা বিনা পয়সায় ব্যবহার করতে দেওয়া হয়েছে। আচ্ছা ধরুন কলকাতায় বা পশ্চিমবঙ্গের যদি কোনো লোগো হয়, সরকারি লোগো, সেটা তো একটা ওপেন একটা আর্টিজানদের ডাকা হবে, তারা সব লোগো এঁকে এঁকে জমা করবেন, তাতে একটা বিচারক গোষ্ঠী থাকবেন, তারা সেখান থেকে সিলেকশন করবে, তারপরে সেটা সিলেকশন কে রাত্রেবেলায় স্বপ্ন দিয়েছেন যে ওই লোগোই ব্যবহার করতে হবে? প্রত্যেকটা জায়গায় এই লিপস অ্যান্ড বাউন্ড, এদের প্রত্যেক জায়গাতে আইপ্যাক, লিপস অ্যান্ড বাউন্ড, এরা ছিল সম্পত্তি তৈরি করার একটা মেশিনারি। এবং এই মেশিনারি কি করেছে, সম্পত্তি তৈরির নাম করে এরা বিভিন্ন জায়গা থেকে টাকা তুলতো। এবং আজকে যেসব দেখছেন না, এই যে প্রাসাদ, আপনারা মাঝে মাঝেই দেখাচ্ছেন অমুক বাবুর প্রাসাদ, তমুক বাবুর চিড়িয়াখানা, তমুক বাবুর বিশাল দেখালাম কান্দিতে, ওটা মানে জাদুঘর হতে পারে যা জায়গা। না আমি দেবজিৎ একটু যোগ করি, সেটা হচ্ছে যে এই যে 17টা আমার হাতে, এছাড়া যে ফুটেজগুলো দেখছেন এগুলো কিন্তু একেবারে নতুন নোটিশ। তার কারণ এর প্রত্যেকটা গেছিল বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে। আর আজকে বিকেলে একাধিক ঠিকানায় যেগুলো বিলি হচ্ছে বা আঠা দিয়ে পুরসভার তরফ থেকে সেঁটে দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু ট্যাক্স অ্যান্ড অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট মানে কর এবং মূল্যায়ন ডিপার্টমেন্টের নোটিশ। আমি বলছি এটা কিন্তু দ্বিতীয় দফা আবার শুরু হলো। সুতরাং এই এবং অভিযোগ খুব স্পষ্ট যে রেসিডেন্সিয়াল বিল্ডিং কিভাবে কমার্শিয়ালি ক্যারেক্টার কি করে চেঞ্জ করা যাবে, নেচার এন্ড ক্যারেক্টার কি করে চেঞ্জ করা যাবে, এবং কারা তাতে পারমিশন দিয়েছিল। আজকে আমার বলতে খুব খারাপ লাগছে, দিদি সামনাসামনি আছেন, কোনোদিন কোনো মহিলার সামনে এইরকমভাবে বলতে আমার সত্যিই খারাপ লাগছে। কিন্তু দিদি একটা কথা বলুন, আমি যতটুকু আইন জানি, আমি ছোট বা আইনের জাহাজ তো আর নই, ছোটোখাটো আইনের কাজ করি, কিন্তু আপনারা যখন কোনো বিল্ডিংয়ের, বড় বিল্ডিংয়ের প্ল্যান যখন স্যাংশন করতেন, সেই সময় তো আপনি এমআইসি হিসেবে আপনার সেই টেবিলে আপনি থাকতেন এবং বাকিরাও থাকতেন। সেখানে দাঁড়িয়ে যখন না বড় চেয়ারম্যান বা এরকম বাকিরাও থাকতেন, এবং আপনাদের কাছে সেই না, আমি বলি আপনাদের, আমাকে বলতে দিন আগে, আপনাদের কাছে সেই ফাইল যেত না এরকম নয়, আপনারা জানতেন না এরকম না। আজকে যেরকমভাবে একেবারে মুখ মুছে ফেলছেন বিভিন্ন লোকেরা যে আমরা কিছুই জানতাম না, তাহলে আপনাদের ওখানে কাজটা কি? শুধুমাত্র কলের জল খোলার জন্য অর্ডার দেওয়া? বিল্ডিংয়ে যদি, তাহলে একটা কথা বলুন তো, এই যে এত এত আগুন অগ্নিকাণ্ড হয়, এত প্রত্যেক জায়গাতে কাউন্সিলররা বিভিন্ন জায়গায় কার 2-6টা ব্যালকনি বাড়লো, কার সিঁড়িটা একটু অন্যরকম হলো, কার টয়লেট ডান দিক থেকে বাঁ দিকে হলো কি হলো না, কার ঠাকুর ঘর, কার শোয়ার ঘরে কোন দিকে কোনটা এগোলো না, তাহলে এত লাখ লাখ কোটি কোটি টাকা যে ঘুষের ব্যাপারটা ছিল, হয়তো দিদি নেননি, কিন্তু বাকিরা যেটা করতেন, এই অর্থনৈতিক ব্যাপারটা কিভাবে তাহলে ঠিক হতো? 1 নম্বর। 2 নম্বর আরো একটা প্রশ্ন আছে, যে আপনারা যখন কিছুই জানতেন না, তাহলে আজকে সর্বত্র আপনাদের ওপরে যখন চাপ সৃষ্টি হচ্ছে না, আপনারা সরাসরি বলছেন না কেন? বা বিভিন্ন সময় আপনারা এই জিনিসের প্রতিবাদ করেননি কেন? আপনি ওই রাস্তা দিয়ে তো বহুবার গেছেন, হতেও পারে আপনি শান্তিনিকেতন কিংবা অন্য জায়গাতে আপনি মিটিংয়ে গেছেন, আপনি যখন ঢুকেছেন আপনার মনে হয়নি যে একটা এসকালেটর, ভাই আমার এলাকার ওপর দিয়ে একটা এসকালেটর, আপনি কোনোদিন জানতে চেয়েছেন আপনার নেতৃত্বের কাছে? আমি দেবজিৎ বাবুর এই উত্তরটা দিতে চাই, যেটা উনি আমাকে জিজ্ঞেস করলেন। আমাদের বিল্ডিং প্ল্যান পাসের ক্ষেত্রে কোনো রকমই ভূমিকা থাকে না। এটা যে বা যারা বাড়ি করবেন তারা নিজেরা যান, তাদের আর্কিটেকচার এলবিএস থাকেন, তারা নিজেরা নিয়ে গিয়ে বিল্ডিং ডিপার্টমেন্টে সরাসরি কথা বলে। এতে আমাদের কোনো চেয়ারপারসনের অনুমোদনের দরকার পড়ে না। এইটা একদমই কেএমসি অ্যাক্টে বলা আছে, আমাদের কোনো অনুমোদন দিতে হয় না। এবং আপনি যেটা বলছেন যে আমাদের সামনে রেখে সেই প্ল্যানটা করা হয় বা ড্রয়িং করা হয়, না আমি তা বলিনি। আমি বলছি যে আমার প্রশ্নটা আরেকবার শুনুন না দিদি, আমি তা বলিনি। আপনি যখন আপনার নেতৃত্বের বাড়িতে গিয়েছেন, বহুবার যখন গিয়েছেন, তখন কি আপনার এই ডিসক্রিপেন্সিগুলো চোখে পড়ে? আমি আপনার কথাটাই আসছি। আমি দেখুন, আপনি যেটা বলছেন স্যাংশনেরটা, আমি বললাম আমাদের কোনো ব্যাপার থাকে না এটা। দ্বিতীয় কথা, শান্তিনিকেতনে যাওয়ার কথা বলছেন, আমার সেই সৌভাগ্য দাদা আজ অবধি হয়নি। আমি শান্তিনিকেতনের ভেতরে আজ অবধি কোনোদিন যাইনি, এটা আমি জোর গলায় আপনার অন ক্যামেরার সামনেই বলছি। এবং যেটা বলছেন নেত্রীর বাড়ি, নিশ্চয়ই গেছি, কেন উনি আমাদের এমএলএ ছিলেন ভবানীপুরের এতদিন, এবং সেই ক্ষেত্রে আমি অ্যাজ আ কাউন্সিলর, যেহেতু আমার ওয়ার্ডটা ভবানীপুরের আন্ডারে পড়েন, উনি আমার এমএলএ ছিলেন, আমি সেখানে যখন মিটিং ডাকা হয়েছে বছরে 1বার কি 2বার, সেই সময় নিশ্চয়ই গেছি।
যাব না কেন, আমাদের এমএলএ হিসেবে যখন ডেকেছেন আমরা গেছি, কিন্তু শান্তিনিকেতনে আমি যাইনি। এটা আপনাকে এখনো আমি জোর গলায় অন ক্যামেরা বলে দেয়, কার বাড়ির ভেতরে লিফট লাগাচ্ছে, এসকেলেটর লাগাচ্ছে, কি ঝাড়বাতি বিদেশ থেকে এনে লাগাচ্ছে। আপনি কোনোদিন শোনেননি না, যে কার একদমই না, বাড়িতে কেননা চ্যানেলে বসে একাধিকবার আমরা এই নিয়ে আলোচনা আপনাদের করেছি। থেকেই শুনেছি মানে আমি বলছি দাদা, আমরা শান্তিনিকেতনে আপনাদের না থেকেই গিয়েই শুনেছি। যথেষ্ট অশান্তির মধ্যে পড়েছেন যা দেখতে না না, পাচ্ছি। সুমন দা, আপনি যেটা বলছেন এখানে আমার থেকে ওনারা যথেষ্ট সিনিয়র, ওনারা বলছেন নিশ্চয় ওনাদের কাছে খবর আছেন বলে, কিন্তু আমি নিজে পার্সোনালি ঢুকিনি বা কোনোদিন ঢুকে দেখিনি, আমার সেটা দরকারও পড়েনি। কেননা আমরা দলটা করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, উনি আমাদের এমএলএ ছিলেন, আমাদের এমএলএ হিসেবে যখন ডেকেছেন আমরা গেছি। দেখুন, আমরা ভোটের আগেই বলেছিলাম ভয় আউট, ভরসা ইন। আজকে দেবলীনা দেবী, তারপরে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, এদেরকে দেখে সত্যিই মনে হচ্ছে ভয় আউট হয়েছে। আচ্ছা, এই যে ভরসাটা কে দিচ্ছেন আপনারা? ভরসা আমরা দিচ্ছি কারণ আমরা বলেছি এই যে সরকারটা, এটা পশ্চিমবঙ্গ সরকার হবে, এটা বিজেপি সরকার হবে না। আর যেটা শাসকের আইন ছিল সেটা আইনের শাসন হবে। উনি খুব মানে যুক্তিযুক্তভাবে বলছেন যে এগুলো বিল্ডিং প্ল্যান অফিসাররা দেখবে। এই অফিসাররা 4 তারিখের আগে কেন এই নোটিশটা করেনি বলুন তো? হয়েছে তো অনেক আগে। এই কারণে করেনি, তারা জানতো তারা শাসকের আইনের আন্ডারে আছে। আর যেদিন আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার বলেছেন সরকারটা পশ্চিমবঙ্গ সরকার হবে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, আমার সরকার আইনের শাসন নিয়ে আসবে। আজকে এই আইনের শাসনটা প্রতিষ্ঠিত আছে বলেই এই বিল্ডিং এর যারা অফিসার আছেন তারা নোটিশ করতে পারছেন, পলিটিক্যাল লোকদেরকে জানাতে হচ্ছে না। আর ওনাদের মন থেকে ভয়টা আউট হয়েছেন বলেই আজকে বলতে পারছেন শান্তিনিকেতনে ঢোকার আমার সুযোগ হয়নি। অনির্বাণ বলছিল যে পলিটিক্যাল ভেন্ডেটা কেন একজনের নামে বা একজন তার সম্পত্তি বা তার সংলগ্ন কেন নোটিশ আসবে। মানে আমি ওকে মনে করিয়ে দিই যে প্রথম 6 মাসে আমার যদি খুব ভুল না হয় 12টারও বেশি কমিশন তৈরি হয়েছিল বামফ্রন্ট আমলে, সেই 77 সালের পর থেকে ঘটনা ধরে ধরে। এইটা যদি পলিটিক্যাল ভেন্ডেটা হয় তাহলে তার সঙ্গে তুলনীয়ই নয়। এখনো তো পলিটিক্যাল ভেন্ডেটা শুরুই হয়নি। যে অ্যাক্সিডেন্টটা ঘটলো এই যে পুরে যেখানে বেআইনি কারখানা তিলজলা রোড, সেখানেও কিন্তু বুলডোজার দিয়ে ভাঙতে গেছে। কার নাম অভিষেক, কার নাম আলী কিন্তু দেখেনি। কারণ যেখানে বেআইনি ভাবে নির্মাণ হয়েছে, এবং আপনি নিশ্চিত থাকুন হাওড়াতেও চলছে, সব জায়গায় চলছে। আমি নজরুল দাকে চাইবো তার আগে দ্রুত একটা রেজিম, একটা সরকারের সময়কালের ঘটনা নিয়ে কমিশন বসানো, আর একটা নাম সেইটাকে ধরে ধরে নোটিশ পাঠিয়ে তারপর প্রচার করা আফটার শুভেন্দু বাবু মুখ্যমন্ত্রী হিসেবে বললেন এই এতগুলো সম্পত্তি আছে ভাইপোর নামে, এই নামে সেই নামে, আমি সব খুঁজে বার করবো, এই করবো সেই করবো, তারপরে স্পেসিফিক ওই নামটা ধরে করা। দেখুন, একটা রেজিম পাল্টানোর পর পরবর্তী সরকার এসে আগের সরকারের ঘটনা নিয়ে কমিশন বসাচ্ছেন, এটা এক জিনিস। আর এখানে একটা নামকে কেন্দ্র করে যদি, আমি আপনাকে আবার বলি, যদি এরকম হতো যে যাবতীয় যত ইলিগাল কনস্ট্রাকশনের অভিযোগ পেয়েছেন সব নোটিশ পাঠিয়েছেন, তার মধ্যে এই নামটাও রয়েছে, সেটা নিয়ে খবর হচ্ছে, আমি মেনে নিতাম যে খবর কারা কিভাবে করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু একটা নামকে টার্গেট করা, আপনি আর কটা নোটিশ দেখাতে পারবেন অন্য নামে নোটিশ পাঠিয়েছে? কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনুন। তার কারণটা হলো এন্টার প্রশাসনটা দুটো ব্যক্তি অধিগ্রহণ করে রেখেছিল, একটা মমতা বন্দ্যোপাধ্যায়, একটা অভিষেক। মানে এটা আমি বলছি, আমি বিরোধী দলের থেকে বলছি না, আমি বলছি যে দিনের পর দিন একটাই অভিযোগ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা রেজিস্ট্রি কমিশন বলবে, তার রেজিস্ট্রি তো নোটিশ হবে। আপনি স্বীকার করে নিচ্ছেন এটা পলিটিক্যাল ভেন্ডেটা? না না না, পলিটিক্যাল ভেন্ডেটা নয়, আমি কেন বলছি, কারণ এন্টার অ্যাডমিনিস্ট্রেশনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় অধিগ্রহণ করে রেখেছিল, এবং অভিযোগটা পুরোপুরি ছিল যে পুরো প্রশাসনের নিয়ন্ত্রণ যে সরকারের অভিষেক কেন্দ্রিক ছিল। তার সেই কনটেক্সটেই তোমরা যেমন কমিশন বামফ্রন্টের বিরুদ্ধে বসিয়েছো, মনোযোগ না দিয়ে উত্তর শুনে, আরে তোমার কথাই বলবো বিশ্বনাথ, আপনি যদি ঠিক বলে থাকেন 100%, তাহলে দেবজিৎ দাকে আপনি মিথ্যাবাদী বলছেন। আপনি দেবজিৎ দা যে টাইমের কথা বলছে, আপনি স্টেটমেন্ট তুলে দেখবেন, সেখানে ক্যাটাগরিক্যালি শুভেন্দু অধিকারীর নাম করে আমার নজরুলদার কাছে। এবং আরেকটি বিষয় যেতে হবে, তার মাঝে সম্পূর্ণ অচেনা নাম্বার থেকে একজন ইনপুট দিলেন যে শান্তিনিকেতন বিল্ডিংয়ে দিদির যাওয়ার সৌভাগ্য হয়নি, আমার ধারণা বাকি আমাদের কারোরই সৌভাগ্য হয়নি, কিন্তু সেখানে এসকালেটর নেই, সেখানে একটা চমৎকার লিফট আছে, কোণের নির্মিত, আমি জানি না, কারণ যেখানে যাইনি সেখানে কি করে বলবো। কিন্তু এইখান থেকে আমার পরের প্রতিবেদন এবং যে ইস্যুটা আমি এইখানে আনতে চাইছি সেটা হচ্ছে জাহাঙ্গীর ইস্যুতেও তৃণমূলের যে ক্ষোভের বিস্ফোরণ আমরা দেখছি,
প্রকাশ্য বিস্ফোরণ জাহাঙ্গীর ইস্যুতেও হয়েছে। ঠিক কিভাবে হয়েছে? একেবারে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে তিনজন বিধায়ক, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তারা স্পষ্ট এই প্রশ্ন তুললেন। পরের প্রতিবেদন। প্রিভিলেজড একজন লোক যখন পার্টিকে ব্যাকস্ট্যাপ করলো, তখন তার বিরুদ্ধে তাকে এক্সপেল করতে কোথায় সমস্যা আমরা বুঝছি না। জাহাঙ্গীর খান একদা ফলতায় তৃণমূলের বেতাজ বাদশা, রাজনৈতিক মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে পরিচিত। দক্ষিণ 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তিনিই এখন বিনা যুদ্ধে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। আর তারপরই জাহাঙ্গীরের দাপট, তাকে প্রশ্রয় দেওয়া নিয়ে সরাসরি প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলেরই অন্দরে। দূর থেকে জাহাঙ্গীর খানকে দেখে মনে হতো যে কেন্দ্রীয় কোনো মন্ত্রী। আমি পার্লামেন্টে থাকাকালীন কেন্দ্রীয় মন্ত্রীদেরও যা লটবহট দেখিনি, এমএলএ নন, এমপি নন, জাহাঙ্গীর খানের সেই রকম হচ্ছে তার মানে মেজাজ ছিল আর কি। কেন্দ্রশাসিত অঞ্চল, জাহাঙ্গীরই শেষ কথা। তো সুতরাং জাহাঙ্গীরের সাথে আলাপ না থাকলেও তার হাবে ভাবে ধারে, তার মানে ওই যে বললাম যে কেন্দ্রীয় মন্ত্রীদেরও ছাপিয়ে যাওয়ার মতো তার হাবভাব, সেই মিলিয়ে মনে হতো সত্যি জাহাঙ্গীর খান বিরাট একটা ব্যাপার। মানে উনি এমপিও ছিলেন না, এমএলএও ছিলেন না। ফলতা মানেই জাহাঙ্গীর খান, তার কথা ছাড়া পাতা নড়ত না। তৃণমূলের অন্দরের লোকজন কিংবা বিরোধীরা এক বাক্যে দাবি করত জাহাঙ্গীরের মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে ফলতা থেকে 40,000-এরও বেশি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। 2024 সালে লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল অনুযায়ী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় 1,68,000-এরও বেশি ভোটে এগিয়েছিলেন অভিষেক। কিন্তু রাজ্যে পালাবদল হতেই ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের প্রচারে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সঙ্গে লড়াইয়ের আগেই হাওয়া জাহাঙ্গীরও। কিন্তু তারপরও জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল। কেন? প্রশ্ন উঠছে তৃণমূলের অন্দরেই। জাহাঙ্গীর খান আমাদের মতো লাস্ট বেঞ্চার নন। মানে জাহাঙ্গীর খান ইংরেজিতে যাকে বলে প্রিভিলেজড, তা সেই প্রার্থী মানে যে পুষ্পা ঝুঁকেগা নেহি, সেই পুষ্পা মানে পুষ্প প্রায় ঝরে পড়ে গেল আর কি। এত প্রিভিলেজড একজন, সেই প্রিভিলেজড একজন লোক এত বড় একটা কাণ্ড ঘটালো, এমন সময় ঘটালো যখন আর পার্টির অন্য প্রার্থী দেওয়ার কোনো পরিস্থিতি নেই। বহিষ্কার করা প্রয়োজন ছিল। জাহাঙ্গীর খান ফলতার ভোট থেকে পালাতেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কুণাল ঘোষ। পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। সূত্রের খবর, মঙ্গলবার তৃণমূলের বৈঠকে জাহাঙ্গীরকে নিয়ে দলেরই বিধায়কদের প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জাহাঙ্গীর খানের পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, জাহাঙ্গীর খানের সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়। তার এই ধরনের আচরণে নিন্দাও করা হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য সন্তুষ্ট করতে পারেনি দলেরই বিধায়কদের একাংশকে। দূর থেকে জাহাঙ্গীর খানকে দেখে মনে হতো যে কেন্দ্রীয় কোনো মন্ত্রী। আমি পার্লামেন্টে থাকাকালীন কেন্দ্রীয় মন্ত্রীদেরও যা লটবহট দেখিনি, এমএলএ নন, এমপি নন, জাহাঙ্গীর খানের সেই রকম হচ্ছে তার মানে মেজাজ ছিল আর কি। তৃণমূল কংগ্রেস করেন এরম মানুষও জাহাঙ্গীরের এই যে মানে পুষ্পা শুকিয়ে পুষ্প ঝরে পড়াতে অনেকে খুশি চাপতে পারেননি। নিশানায় জাহাঙ্গীর খান, কিন্তু ঘুরিয়ে আসল লক্ষ্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? উঠছে প্রশ্ন। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সোজা কথা, তৃণমূলের নেতা নেত্রীরাই মনে করেন জাহাঙ্গীর মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই ডায়মন্ড হারবার মডেল। ইতিমধ্যেই বেশ কিছু নেতা প্রকাশ্যে অন ক্যামেরা, দেখলেন আপনারা, সে কথা বলতেও শুরু করেছেন। কাজেই ভোটের শেষ মুহূর্তে এসে পুষ্পার পগারপার হওয়াটা যে জাহাঙ্গীরের ব্যক্তিগত সিদ্ধান্ত, জাহাঙ্গীর সেটা দলের মাথাদের সঙ্গে কথা না বলে করেছে, এটা মোটেই বিশ্বাসযোগ্য ঠেকছে না। বিশেষ করে এত কিছুর পরেও জাহাঙ্গীরকে দল বহিষ্কার না করায় সেই সন্দেহ কিন্তু প্রবল হয়েছে। কিন্তু তৃণমূলের অন্দরে সব থেকে সমালোচিত হচ্ছে সেটা হলো এই জাহাঙ্গীরকে পাশে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মন্তব্য, যা ক্যামেরায় ধরা পড়েছে গত 26শে এপ্রিল একেবারে ফলতার মাটিতে দাঁড়িয়ে। দেখুন, এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত।
করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। আমার প্রতিশ্রুতি, আমার গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। আজ এই নিয়ে তৃণমূলেরই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনবো। জাহাঙ্গীর খান আমাদের মতো লাস্ট বেঞ্চার নন। মানে জাহাঙ্গীর খান ইংরেজিতে যাকে বলে প্রিভিলেজড। জাহাঙ্গীর খান প্রিভিলেজ এর তার প্রমাণ হচ্ছে নির্বাচনের সময়, যখন নির্বাচন মানে ফলতান নির্বাচন যখন ক্যান্সেল হয়নি, তখন আমরা শুনেছি যে জাহাঙ্গীর খুব সস্নেহে বলা হয়েছে যে জাহাঙ্গীর অনুরোধ করছে একটা ইলেকট্রিক চুল্লি করে দিতে হবে ভোটের পর। 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোলে অনেকের হার্ট অ্যাটাক হবে। এটা সমর্থনযোগ্য নয়। মানে শব্দগুলো লক্ষ্য করুন, একবার বললেন সস্নেহে, কটাক্ষ নয়। একসময় সিপিএমের সাংসদ এবং এখন তৃণমূলের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা সম্পর্কে কোট আনকোট বলছেন এটা সমর্থনযোগ্য নয়। ভাবুন, এর থেকে বেশি কিছু বলতে হয় নাকি? নাগরিক সমাজও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে একেবারে নাগরিক সমাজে তোলপাড় ফেলে দিয়েছে। গতকাল আমার যুক্তিতক্ক অনুষ্ঠানে প্রয়াত প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের স্ত্রী ইন্দ্রাণী দত্ত ঠিক কী বলেছিলেন দেখুন। এই ভোটের মঞ্চে এই যে সর্বভারতীয় নেতা সেকেন্ড ইন কমান্ড, তিনি কটাক্ষ করলেন ভোটের মঞ্চে। আমি বাড়িতে বসে আমার এই দুঃখের জীবনে আরেকবার দুঃখ পেলাম। কি বললেন না, জাহাঙ্গীর আমার কাছে আবদার করেছে যে একটা সৎকারের জন্য ইলেকট্রিক চুল্লি। তা আমি বলেছি যে 4 তারিখের পর যাদের হার্ট অ্যাটাক হবে তৃণমূলের উৎফুল্ল রেজাল্ট দেখে, তাদের যে ভালো করে ব্যবস্থা করতে হবে। ভাবুন, ইলেকট্রিক চুল্লি কাদের ব্যবহার করা হয়, সেখানে একটা ভোট ব্যাংকের রাজনীতি হলো। এবং সেই মৃতদেহ অর্থাৎ মরে যাবে তৃণমূলের ভালো রেজাল্ট দেখে হার্ট অ্যাটাকে, সেটার মধ্যে একটা উল্লাস, অর্থাৎ মরে গিয়েও তার মধ্যে একটা আক্রোশ এবং তার মধ্যে একটা ভোট ব্যাংকের রাজনীতি দুই সম্প্রদায়ের। এইটা যদি কোনো ওই তাপসবাবু বলছিলেন যে এচড়ে পাকা, এখন অনেকে অনেক বিশ্লেষণ করতে পারবেন, কয়েকদিন আগে তো বলা যেত না। এইরকম একজন উঠতি নেতা, যুবা নেতা আমাদের মাথার উপর বসিয়ে দেওয়া হলো। আর তার এই ঔদ্ধত্যমূলক উক্তি আমার এই সিনিয়র সিটিজেন হিসেবে বাড়িতে বসে একলা শুনে গায়ে শিউরে উঠেছিল যে আমি শহরের বুকে একজন ওই রকম নেতার মুখ থেকে আমি কি শুনছি, এরা জিতে আসলে কি হবে। আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম, এই মন্তব্যটাকে নজরুলদা কি চোখে দেখছেন এবং একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের লাইফ থ্রেট বলছেন অনেকে, আপনি কি বলছেন? আমি এই ব্যাপারে অবশ্যই আসব, তবে এখানে যে গোল গোল আলোচনা হয়েছে সেই ব্যাপারটা আগে দুটো কথা বলবো। দেখুন, আমাদের দেশের সংবিধান থেকে আরম্ভ করে আইন অনুসারে 3টে স্তরে গভর্নমেন্ট আছে: সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট এবং কলকাতা কর্পোরেশন একটা লোকাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের যিনি ইলেক্টেড প্রধানমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্ট যে কাজ করে তার জন্য দায়ী হবেন, না ক্যাবিনেট সেক্রেটারি বা অন্য সেক্রেটারিরা? স্টেট গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা দায়ী হবেন, না চিফ সেক্রেটারি বা অন্য সেক্রেটারি যে কাজ করেছেন দায়ী হবেন? তো লোকাল গভর্নমেন্টে মেয়র এবং মেয়র পরিষদ এবং অন্য ইলেক্টেড মেম্বাররা দায়ী হবে, না যারা তাদের অধীনে কাজ করে তারা দায়ী হবে? এই ব্যাপারটা আপনাদের আলোচনা করতে হবে। আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমাদের এই প্যানেলে একজন এসে বসতেন, তার সঙ্গে আমার একদিন কথাতে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার নাম স্কোয়ার ফিটসেন হলো কী করে? যদি ওই অফিসাররাই মালিক, তাহলে স্কোয়ার ফিটে টাকা উনি নিতেন, তার জন্য তার নাম স্কোয়ার ফিটসেন হলো কেন? আপনারা চ্যানেলে দেখিয়েছেন আর একজন কাউন্সিলর বলছেন যে অমুক কাউন্সিলর তো স্কোয়ার ফিটে এত করে নাই, আমাকে অত দিতে হবে না। কত পরিমাণ বলেছিলেন জানেন? তো তাহলে ওই অফিসারদের না দিয়ে সেই কাউন্সিলর যে টাকা নেবেন এটা বলছেন কি করে? তাকে টাকা দেবে কেন? তারপরে আমি আর একটা উদাহরণ দিচ্ছি, আপনারা চ্যানেলে দেখিয়েছেন বালিগঞ্জের কাছে বিল্ডিং ডিপার্টমেন্ট নোটিশ পাঠিয়ে লোকজন নিয়ে বুলডোজার নিয়ে বাড়ি ভাঙতে গিয়েছিল, কাউন্সিলর সেটা বন্ধ করে তাদেরকে ফেরত পাঠিয়েছিল।
কাউন্সিলের কথা শুনে বিল্ডিং ডিপার্টমেন্টের লোকরা ফেরত এসেছিল কি না। তো তাহলে এই মেয়র থেকে আরম্ভ করে যারা ইলেক্টেড লোক আছে, অবৈধ নির্মাণের জন্য যারা অবৈধ নির্মাণ করেছে তাদের থেকে বেশি দায়ী তারা। আরে ফিরহাদ হাকিম বলছে আমি পলিসি মেক করে আমি জানি না, তুমি ওখানে ঘাস খাওয়ার জন্য গিয়েছো। এই মেয়র থেকে আরম্ভ করে যারা বলছে, আমি বলবো তাদেরকে তদন্ত করে রেজিগনেশন দিলেও অপরাধ মাপ হয় না, তাদেরকে ভেতরে ঢোকানো আগে দরকার ওই যারা অবৈধ নির্মাণ করেছে তাদের। আচ্ছা, নজরুল, আমার এরপরে- আপনার 2 নম্বর পয়েন্টে আমার একটা বক্তব্য আছে। আপনি তো অবৈধর কথা বলছেন 3-এ, আমি বলছি বৈধ। আমি ভুল বললে আপনি বলুন। বৈধ নির্মাণে একটা সিসি কমপ্লিশন সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেটার বিনিময়ে বৈধ নির্মাণ থেকে কোটি কোটি টাকা দেখুন, বছরের পর বছর দিতে হয়। কারা দায়ী? আমি এখানে একটা বাড়ি করেছি, হ্যাঁ, তো সেখানে আগে আমাকে প্ল্যান জমা দিতে হয়েছে, সেই প্ল্যান স্যাংশন হয়েছে, হ্যাঁ, তার জন্য আমাকে টাকা দিতে হ্যাঁ। হয়েছে। তারপর আমি বাড়িটা করার পর যে আমি বাড়ি করেছি, দেখুন প্ল্যান অনুযায়ী হয়েছে কিনা, আপনারা মেপে যোকে তারা দেখেছে, বেশ, তারপরে কমপ্লিশন সার্টিফিকেট দিয়েছে, তারপর আমি সে বাড়িতে আসতে পেরেছি। ঠিক। তো এটা কারা করেছে? আর তিলজলা রোডের কথা প্রণয়দা বলছিলেন, তো মানে স্যাংশন প্ল্যানই ছিল না, তারপর তো সিসি। আরে আমি তো বলছি বিল্ডিং ডিপার্টমেন্টে ভাঙতে গিয়েছিল, তাহলে কাউন্সিলর বন্ধ করলেন কি করে? যদি অফিসাররাই অত পাওয়ারফুল, মেয়রের থেকে ইলেক্টেড লোকদের থেকে, এই ইলেক্টেড যারা এরকম কথা বলছে তাদের আগে গ্রেপ্তার করে ওদের ভিতরে পাঠানো উচিত। এরপরে জাহাঙ্গীরের কথায় আসছি। আপনি যার কথা জাহাঙ্গীরের কথা বলছেন, তো অভিষেকের যে কথা বলেছেন তার থেকে ফলতার ব্যাপারে তো উনি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন। ইউনিয়ন অফ ইন্ডিয়া আমাদের সংবিধানের 300 নম্বর ধারায় আছে, কোথায় ব্যবহৃত হয় সেটাও যিনি জানেন না, তিনি ইউনিয়ন অফ ইন্ডিয়ানকে চ্যালেঞ্জ করছেন। তারপরে দেখুন তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন যে যদি বাপের বেটা হন, বুকের পাটা থাকে, তাহলে 12টার পর এখানে উপস্থিত থাকবে। তিনি তো এসেছিলেন, তো যিনি বাপের বেটা, কে বাপ আপনারা বলবেন, আর যার বুকের পাটা আছে তিনি কোথায় ছিলেন? এবং এখন তিনি হাইকোর্টে যাচ্ছেন কেন, যাতে তাকে গ্রেপ্তার না করা হয়? তো জাহাঙ্গীর তো ভোট রিগিং করে ডায়মন্ড মডেলের লোক, তো এইবার যদি ভোট রিগিং করতে গেলে পিঠে পড়বে, হাত পা ভাঙবে, হাজতে যাবে, মর্গেও যেতে পারে। অতএব সেইটা না হয়ে এই যে ভোটে থেকে তিনি পালাচ্ছেন, এটা উনার সিদ্ধান্ত হতেই পারে না, এটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সিদ্ধান্ত। এই জন্যে যে ওখানে ভোট হলে গোহারা হারবে এবং প্রমাণ হবে যে এর আগে অভিষেক যেটা জিতেছে সেটা রিগিং করে জিতেছে, এই জন্য। মানে দুধ আর জল একেবারে আলাদা করে যাবে। হ্যাঁ, বলুন। দেখুন, অনির্বাণ কথা বললেন তো অভিষেক ব্যানার্জি, এ ব্যাপারে দুটো ঠিকানার কথা আমি একটু বলছি। এই 188 এই বাড়িতে অভিষেক ব্যানার্জি থাকতেন কিনা, এই বাড়িতে পুলিশের দুদিকে দুটো কিওস আছে কিনা, পুলিশের লোকদের অভিষেক ব্যানার্জি ছিল কিনা, এখন নেই না, এখনো আছে। এমপির স্কেল অনুযায়ী তিনি যেটুকু পাবেন, অতএব আমি আছে সেটা মিথ্যে বলছি না। আগে উনার যত পাওনা তার থেকে অনেক বেশি ছিল। আচ্ছা, অভিষেক ব্যানার্জি ভোটে দাঁড়িয়েছেন, উনি নমিনেশন পেপার ফাইল করার সময় কী কী সম্পদ আছে বলতে হয়, সেখানে ও বাড়ির কথা তিনি লিখেছেন। তো তাহলে এরকমভাবে নোটিশ যাবেন। আমি আর একটা বাড়ির কথা বলছি, 7 ট্যাঙ্ক রোডের একটা বাড়ির ব্যাপারে, ওখানে লেখা আছে অভিষেক ব্যানার্জি, সায়নী ঘোষ। আমি সমাজ মাধ্যমে একটা ভিডিও দেখলাম, তাদের ভিডিও আপনি বুঝতে পারছেন, সেখানে এই যুক্তি দেয়া হচ্ছে যে অভিষেক ব্যানার্জি নামটা ঠিক আছে, কিন্তু তার বাবার নাম যেটা আছে সেটা মিলছে না, ঠিকানাটা মিলছে না। সায়নী ঘোষ নামটা পুরোটা ঠিক আছে, কিন্তু তার বাবার নাম যেটা আছে এবং ঠিকানা মিলছে না। তৃণমূল পার্টির এখনও এরকম অবস্থা হয়নি, আমি বিশ্বাস করি এটা, যে ওই যে ঠিকানাটা আছে ওই ঠিকানায় অভিষেক ব্যানার্জি বলে আর কেউ আছে কিনা, বা ওই ঠিকানায় সায়নী ঘোষ বলে কেউ আছে কিনা, এবং তারা বলছে যে ওই সম্পত্তিটা আমাদের।
এইটা কেন তৃণমূল করছে না? দেখুন মানে চিলকে যদি বলা হয় যে ভাই তুই কান নিয়ে গেছিস চিলের পেছনে ছোট, এবার তৃণমূলকে চিলের পেছনে ছুটতে হবে এমন কোনো কথা নেই। কারণ কার বাড়িতে নোটিশ গেছে সেই বাড়িতে সে আছে কিনা আমাকে গিয়ে খুঁজে আনতে হবে, মানে এইটা যদি যুক্তি হয়ে থাকে তাহলে সত্যি এই যুক্তি আমার মাথায় ঢুকবে না। কারণ নোটিশ যারা পাঠাচ্ছে ওনাসটা তাদের, সেখানে অভিষেক ব্যানার্জি এবং সায়নী ঘোষ নামের যারা আছে যদি কারো প্রবলেম থেকে থাকে তাদেরকে তারা গিয়ে খুঁজে বার করুক। আমরা ক্যাটাগরিক্যালি বলছি যে দিস ইজ আ পলিটিক্যাল উইচ হান্ট, স্পেসিফিক এই নামগুলোকে ব্যবহারই করা হচ্ছে। আমি আপনাকে বলে দিচ্ছি এর কোনো আপনি সমাধান দেখতে পাবেন না, কারণ এই যে ইলিগাল কনস্ট্রাকশনে যে এত কথা বলছেন স্পেসিফিক টার্গেট করে অভিষেক ব্যানার্জি পলিটিক্যাল যে জায়গাটা ভেন্ডেটা করা হচ্ছে এর কোনো সুষ্ঠু সমাধান আপনারা দেখতে পাবেন না, কদিন পরে হাওয়া হয়ে যাবে। কেন বলছি অভিষেক ব্যানার্জির বাবার নাম এক জায়গায় এক, আরেক জায়গায় আরেক। স্ত্রীর বাবার নাম ক জায়গায় কত রকম আছে বলবেন? আমার বই আমি লিখেছি, আপনার বই আমরা কিনে নেবো, ঠিক আছে। চন্দ্রনাথ বাবু নেপন নারুলা আর গুরশরণ একই লোকের দুজন বাবা। ঠিক আছে ঠিক আছে। চন্দ্রনাথ বাবুর যখন দুঃখজনক মৃত্যু হয়, চন্দ্রনাথ রথে যখন দুঃখজনক মৃত্যু হয়, তার সঙ্গে সঙ্গে আমরা বিজেপির প্রত্যেক নেতাকে বলতে শুনলাম এটা মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছে, অভিষেক ব্যানার্জি করিয়েছে, আবার কেউ কেউ বললেন এটা মুসলিম অ্যাসাসিনেট যারা করে তারা করিয়েছেন। এখন কি কোথায় খবরটা কোথায়? আমরা একটা লাইন শুনতে পাই, এটারও দেখবেন কদিন পরে চলে যাবে, কারণ এটা পারসেপশন তৈরি। কিন্তু পাশাপাশি এটাও বলতে হবে অনির্বাণ, ওই রকম জয়ের পরে যখন এই ঘটনা ঘটলো, ঘটনা নারকীয়, তুমি আমি একমত হব। তারপরে বিজেপির যে কজন র্যাঙ্ক অ্যান্ড ফাইল হোল্ডার ওখানে গেছিলেন তারা প্রত্যেকে উত্তেজনা কমানোর চেষ্টা করেছেন এবং কোনো রকম উইচ হান্টিং ওখানে দাঁড়িয়ে কিন্তু হয়নি। সেটা বলতে হবে, কিন্তু তারা যে ভয়ঙ্কর ভাঙচুর এবং অশান্তি হতে পারতো, হয়নি তো। অভিযোগটা করেছিল যেটা তৃণমূল করেছে, স্পেসিফিক্যালি মমতা ব্যানার্জি ভবানীপুরে হেরে যাওয়ার ফলে করেছে। তার কোনোটা দাদা আমি শেষ করিনি, তার কি কোনো রকম প্রমাণ এখন পাওয়া গেছে? প্রত্যেকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার, যতদূর আমার কিন্তু ভুল না হয়ে থাকে, তাদের কারো করে বিজেপি নেতাদের সঙ্গে ছবি অবধি রয়েছে। তাহলে এখন সেই স্টেটমেন্টের ভ্যালু কি হলো? একটা কথা বলবো যে এই কথাটা সকলকে জানানো হোক যে রেজিগনেশন দিয়ে চলে গেলে যে অপরাধ করেছে সেটা মাফ হয় না, তার সাজা ভুগতে হবে। এবং আমি বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদেরকে অনুরোধ করব এদের সাজাটা যেন আগে দেয়। আমি নজরুলদা আমার থেকে সিনিয়র, আমি ওনার কথাকে সম্মান জানিয়ে বলছি। উনি যেটা বলছেন সিসির ব্যাপারটা, এই সিসির কিন্তু কাউন্সিলররা বা বড় চেয়ারপারসনরা এখন আর নেই, এই নিয়মটাই উঠে গেছে। আমি একটা কোশ্চেন করবো দিদি, একটা কোশ্চেন। আমি যে মনে করুন সরকারটা চেঞ্জ হয়নি, সরকারটা তৃণমূলেরই আছে, কোনো বিল্ডিং এর অফিসার এই নোটিশটা পাঠিয়েছে, আপনি ওখানকার কাউন্সিলর হিসেবে আপনাকে তৃণমূলের যারা বললো কেন চেঞ্জ করছে না কেন করছে না, আপনি কি এই সেম কাজ করতেন? এটা অনেস্টলি বলুন, নজরুলদা যেটা বলছে আপনি কি অনেস্টলি বলুন, তখন তো আপনি সেই বিল্ডিং এর এই অফিসারকে আপনি নোটিশ করতেন, পানিশমেন্ট দিতেন, তাহলে কেন আপনি আমার বড়তে গিয়ে যদি খোঁজ নেন, আমি কিন্তু কখনোই কোনো আমার এই অফিসারটা ভালো না চেঞ্জ করে দিন, আমার এই অফিসারকে পোষাচ্ছে না, আমার কথা শুনছে না, আমি কিন্তু কোনোদিনই সেই জায়গাটায় গিয়ে বলি দরকার পড়েনি, দরকার পড়েনি, তার কারণ তারা জানতো শাসকের আইন, তারা জানতো শাসকের আইন, আমাদের হাত পা বাঁধা আছে, তারা এই সহজে টাকাতে পারতো। আমি তিনটে সম্ভাবনার আমি এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।